নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গল্প সমগ্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা গোয়েন্দা গল্প রাত্রির যাত্রী। প্রায় 2 বছর আগে গল্প সমগ্র চ্যানেল যখন শুরু করি, তখন এই গল্পটা দিয়েই শুরু হয়েছিল। আজ সেটা শুনলে নিজেরই খুব একটা ভালো লাগে না। আশা করি এই 2 বছরে কিছুটা হলেও হয়তো উন্নতি হয়েছে, তাই এই গল্পটি আবার করা। হেমন্ত আর রবিন, এই জুটির গল্পগুলি সত্যি অসাধারণ। আপনাদের কেমন লাগলো অনুরোধ করব কমেন্টসে লিখে জানাবেন। শুরু করছি শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা রাত্রির যাত্রী। আমি খবরের কাগজের এই খবরটি পড়ে শোনালুম। যুদ্ধ বাদিয়াছে ইউরোপে, অন্ধকারে ভুগিতেছে কলিকাতা নগরী। কালা আদমির দেশে আসিয়াছে কালো অন্ধকার, বলিবার কথা কিছুই নাই। রাত্রে এখানে গ্যাসের আলোকস্তম্ভগুলো একেবারে না নিবিয়া রাজধানীর মুখ রক্ষা ও নিজেদের নাম রক্ষা করে বটে, কিন্তু প্রাণ রক্ষা করিবার আপ্রাণ চেষ্টায় পথিকদের হইতেছে প্রায় প্রাণান্ত। নগর পিতারা যেটুকু আলোর ব্যবস্থা করিয়াছেন, তাহার সাহায্যে অন্ধকারকে আরও ভালো করিয়া দেখিবার সুযোগ পাওয়া যায়। কিন্তু সেই অন্ধকারের মধ্যে যেসব মারাত্মক রহস্য আত্মগোপন করিয়া থাকে, চর্মচক্ষু তাহাদের আবিষ্কার করিতে পারে না। অলি গলিগুলো হইয়া উঠিয়াছে অধিকতর ভয়াবহ। কলিকাতায় বড় বড় রাজপথ আছে গুটি কয়েক, কিন্তু অলিগলির সংখ্যা হয় না। এখানকার গ্যাস পোস্টগুলোর প্রধান কর্তব্য যেন আলোককে ব্যঙ্গ করা। একটা দেশলাইয়ের কাঠির মুখে যতটুকু আলো ধরে, তাদের সম্বল তার বেশি নয়। গলির গ্যাস পোস্টগুলো যেন পূর্ণগ্রহণের চাঁদের ভূমিকায় অভিনয় করিতে চায়। এই বিভীষিকাময় ছায়ামায়ার মধ্যে কলিকাতা শহরে বেড়াতে আসিয়াছে এক বিভীষণ রাত্রির যাত্রী। তার নাম ধাম কেহ জানে না। ঘটনাস্থলে সে রাখিয়া যায় কেবল এক একটা রক্তাক্ত মৃতদেহ এবং একখানা করিয়া অত্যাশ্চর্য ভিজিটিং কার্ড। গত 21শে জুলাই প্রথম ঘটনাটি ঘটে। ডাক্তার মোহিনীমোহন দত্ত রাত্রি প্রায় 12টার সময় রোগী দেখিবার জন্য ফোনে বিশেষভাবে আহত হন। রোগীর ঠিকানা ছিল 25 নম্বর বিশু বসুর লেনে। অত রাত্রে মোহিনীবাবু প্রথমে বাহিরে যাইতে স্বীকৃত হন নাই। তখন তাহাকে ডবল ভিজিটের লোভ দেখানো হয়। বিশু বসুর লেনের মুখে গিয়া মোহিনীবাবু নিজের মোটর হইতে নামিয়া পড়েন, কারণ গলির ভেতরে গাড়ি ঢোকে না। ব্ল্যাকআউটের মহিমায় কলিকাতার বড় রাস্তাতেই আজকাল পথিক দুর্লভ। সুতরাং বিশু বসুর লেনের মতন ছোট গলি যে অত রাত্রে জনশূন্য ছিল, সে কথা বলাই বাহুল্য। তারপর কি ঘটে সচক্ষে কেউ তা দেখে নাই। ঘণ্টা দুয়েক অপেক্ষা করিবার পর মোহিনীবাবুর ড্রাইভার তার মনিবের খোঁজে গলির ভেতরে প্রবেশ করে এবং খানিক দূর অগ্রসর হইয়ার পর দেখতে পায় মোহিনীবাবুর মৃতদেহ। তাহার মৃতদেহ পড়িয়াছিল পথের ওপরেই। তার বক্ষের উপরে তীক্ষ্ণ অস্ত্রের আঘাত, এবং সব চাইতে বিস্ময়কর ব্যাপার হইতেছে, লাশের পাশেই পাওয়া গিয়েছে একখানা তাসের পাঞ্জা। তাহার 5টা ফোঁটার মধ্যে একটা ফোঁটা ছুরি দিয়া কাটিয়া লইয়া হইয়াছে। পুলিশ খোঁজ লইয়া জানিয়াছে বিশু বসুর লেনের মধ্যে 20-র বেশি বাড়ির নম্বর নাই। দ্বিতীয় ঘটনাটি ঘটিয়াছে 28শে জুলাই তারিখে। এই রাত্রেও 1টার সময় ডক্টর এন বসু ফোনে এক জরুরি ডাক পান। ডাক আসে 30 নম্বর মণিলাল মিত্রের লেন হইতে। এই গলিটিও অত্যন্ত সংকীর্ণ, দুজন মানুষ পাশাপাশি চলিতে পারে না। এখানেও হইয়াছে একই রকম সাংঘাতিক দৃশ্যের অভিনয়। ডাক্তার বসুর ফিরিতে অসম্ভব বিলম্ব হইতেছে দেখিয়া তাহার মোটর চালক গলির ভেতরে প্রবেশ করে এবং পথের ওপরে আবিষ্কার করে প্রভুর মৃতদেহ। তাহারও বক্ষের উপরে তীক্ষ্ণ অস্ত্রের আঘাত, এবং দেহের নিকেটে পাওয়া গিয়েছে একখানা তাসের পাঞ্জা। নতুনত্বের মধ্যে কেবল এই যে এইবারে তাসের 5 ফোঁটার মধ্যে 2টি ফোঁটা ছুরি দিয়া কাটিয়া লওয়া হইয়াছে।
এবারেও পুলিশের খোঁজে প্রকাশ পাইয়াছে মণিমিত্রের লেনে ৩০ নম্বরের বাড়ি নাই। এই দুইটি অদ্ভুত হত্যার মধ্যে যে সকল সাদৃশ্য আছে তাহা কাহারও দৃষ্টি আকর্ষণ না করিয়া পারে না। দুজন হতব্যক্তির চিকিৎসক, দুজনেই আহত হইয়াছেন ফোনে, মধ্যরাত্রে, এবং এমন এক নম্বরের বাড়িতে যাহার অস্তিত্ব নাই। দুইবারই হতব্যক্তির দেহের পাশে বা কাছে পাওয়া গিয়াছে তাসের পাঞ্জা। ইহা যে একই হত্যাকারীর কীর্তি সে বিষয়ে কোনোই সন্দেহ নাই। এখন প্রশ্ন হইতেছে এই যে, উপরি উপরি দুই চিকিৎসককে হত্যা করা হইল কেন? পুলিশের তদন্তে জানা গিয়েছে যে হত ব্যক্তিদের কোনো শত্রু নাই এবং তাহাদের মৃত্যুতে কাহারও লাভবান হইবারও কোনো সম্ভাবনা নাই। মৃত ব্যক্তিদের কাছ হইতে কোনোরকম মূল্যবান দ্রব্য বা টাকার ব্যাগও চুরি যায় নাই। সুতরাং চুরি বা রাহাজানিও হত্যার উদ্দেশ্য নয়। আর এক প্রশ্ন, দুইবারে ঘটনাস্থলে তাসের পাঞ্জা পাওয়া গিয়াছে কেন? এবং প্রথমবারে একটা ফোঁটা ও দ্বিতীয়বারে দুটো ফোঁটাই বা কাটিয়া লওয়া হইয়াছে কেন? পুলিশ এসব প্রশ্নের কোনোই সদুত্তর খুঁজিয়া পাইতেছে না। ইজি চেয়ারে অর্ধশায়ন অবস্থায় শ্রবণ করছিল হেমন্ত। শখের গোয়েন্দা হেমন্তের পরিচয় এখানে নতুন করে আর দেবার দরকার নেই। যারা এখনও তাকে চেনেন না তারা এই চ্যানেলেই অন্ধকারের বন্ধু নামে গল্পটি শুনতে পারেন। আমার পড়া শেষ হলো, কিন্তু হেমন্ত কোনো কথা বললে না, কেবল দুই চোখ মুদে ফেললে। আমি বললুম, কি হে, এই একটু আগেই তো তুমি অভিযোগ করছিলে যে খবরের কাগজে কোনো খবর মতো খবর পাওয়া যায় না। এই ঘটনা দুটো কি তোমার কাছে উল্লেখযোগ্য নয়? হেমন্ত চোখ খুলে ধীরে ধীরে বললে, হ্যাঁ উল্লেখযোগ্য, কিন্তু আলোচনাযোগ্য নয়। কেন? খবরের কাগজে রিপোর্টের ভেতরে থাকে পাঠকদের সময় কাটাবার উপাদান, আর আসল সূত্র থাকে পুলিশের হাতে। মিথ্যে মাথা ঘামিয়ে লাভ কি? তার চেয়ে এসো বন্ধু, একচাল দাবা খেলা যাক। সেদিনও চলছে আমাদের চিরন্তন দাবা খেলা। আমি রোজ সকালেই হেমন্তের বাড়িতে এসে চা পান করতুম। তারপর আমাদের মধ্যে সেদিনকার খবরের কাগজ নিয়ে আলোচনা চলত। তারপরে শুরু হতো খেলা। হেমন্ত তাস খেলাকে ঘৃণা করত, বলতো হচ্ছে মেয়েলি খেলা। সেদিন আমার বোরের চালে হেমন্তের দাবা যখন অত্যন্ত বিপদগ্রস্ত, তখন হঠাৎ মধু চাকর এসে খবর দিলে, একদম বললাম পুলিশের লোক এসেছে। হেমন্ত এক মনে দাবাকে বিপদ থেকে মুক্তি দেওয়ার উপায় চিন্তা করতে করতে বললে, হ্যাঁ, তাদের জন্য জলখাবারের ব্যবস্থা করতে হবে বই কি। এই অসংলগ্ন কথা শুনে মধু হতবম্বের মতো মুখ করে বললে, কি বললেন বাবু? আমি হো হো করে হেসে উঠে বললুম, ওহে কাদের সাপলা, দাবাকে ছেড়ে মধুর কথাটা ভালো করে শোনো। তুমি কাদের জন্য জলখাবারের আয়োজন করতে বলছো? হেমন্ত মুখ তুলে বললে, ওই যে মধু বললে না কারা এসেছে, সকালবেলা বাড়িতে অতিথি এলে শুধু মুখে ফিরিয়ে দিতে নেই। আমি আরও জোরে অট্টহাসা করে বললুম, মধু কি বলছে জানো? একদম করে পুলিশের লোক এসেছে। বিপদগ্রস্ত দাবার দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস পেলে হেমন্ত বললে, পুলিশ কেন? মধু বললে, আপনার সঙ্গে দেখা করতে চায়। খেলায় বাধা পড়ল বলে একটু বিরক্ত স্বরে হেমন্ত বললে, কে দেখা করতে চায়, নিয়ে আয়। ঘরের ভেতরে এসে ঢুকলেন ধরা চূড়া পড়া একটি সুদীর্ঘ ভদ্রলোক, মুখে হামবোড়াই ভাব, সুবৃহৎ ভুঁড়ি। তাকে আমি কোনোদিন দেখিনি, তবে পোশাক দেখে বুঝলাম তিনি কোনো থানার ইন্সপেক্টর। হেমন্ত মৃদু হেসে বললে, আসুন, নমস্কার। আপনি ভূপতিবাবু তো? আপনাকে বোধহয় ইন্সপেক্টর সতীশবাবুর সঙ্গে দেখেছি। আমাকে ভোলেননি বলে ধন্যবাদ। হ্যাঁ, সতীশবাবুর পরামর্শেই আমি আপনার কাছে এসেছি। আমার এই সৌভাগ্যের কারণ কি? ডাক্তার MC বিশ্বাসকে কাল রাত্রে কে বা কারা খুন করে গেছে। হেমন্ত সবিষয়ে বলে উঠল, বলেন কি, আবার ডাক্তার খুন? ভূপতিবাবু বললেন, কেবল খুন নয়, এবারে আবার পাওয়া গিয়েছে সেই অদ্ভুত তাসের পাঞ্জা।
তার 3টে ফোঁটা কাটা। হেমন্ত কিছু বললে না, গুম হয়ে কি ভাবতে লাগলো। আমি জিজ্ঞাসা করলুম, এবারেও কি ফোনেই ডাক্তার বিশ্বাসকে ডাকা হয়েছিল? না, হত্যাকারী এবারে পদ্ধতি বদলেছে। সে নিজেই গাড়ি নিয়ে ডাক্তার বিশ্বাসকে ডাকতে এসেছিল। হেমন্ত বললে, বোঝাই যাচ্ছে হত্যাকারী নির্বোধ নয়। সে জানে বারবার একই পদ্ধতিতে কাজ করলে তাকে ধরা পড়তে হবে। আচ্ছা ভূপতিবাবু, সব কথা আমাকে সংক্ষেপে বলতে আপনার আপত্তি নেই তো? ভূপতিবাবু বললেন, আপত্তি কি মশাই? আমি তো আপনার কাছেই সাহায্য ভিক্ষা করতে এসেছি। আপনারা হচ্ছেন পাকা রুই কাতলা জাতীয় পুলিশ কর্মচারী। আমার মতো চুনোপুটির কাছ থেকে আপনারা কি আশা করেন? ভূপতিবাবু ডান হাত তুলে তার ঝুলে পড়া লম্বা গোপের প্রান্তে একবার মোচড় দিয়ে বললেন, হ্যাঁ, আমরা হচ্ছি পেশাদার পুলিশ। শখের গোয়েন্দাদের চেয়ে আমাদের অভিজ্ঞতার মূল্য যে বেশি, তাতে কোনো সন্দেহ নেই। তবে কিনা ক্ষুদ্র কাঠবিড়ালিও শ্রীরামচন্দ্রের সেতু নির্মাণে সাহায্য করেছিল। আর সতীশবাবুও বললেন, এইসব ব্যাপারে আপনার মাথা নাকি খেলে ভালো, তাই আপনার এখানে আসা। উচ্ছ্বসিত হাসি চাপতে চাপতে হেমন্ত বললে, বেশ বেশ, এসেছেন যখন ভালো করে বসুন, চা ইচ্ছা করেন? ভূপতিবাবু নিজের বিপুল বপুখানি চেয়ারের উপরে ন্যস্ত করলেন। চেয়ার করে উঠল আত্মস্বরের প্রতিবাদ। তারপরে বললেন, চা না চাটা? চা বলেন, টা বলেন, সবই আসতে পারে। টোস্ট তো আসবেই, তাছাড়া সেদ্ধ ডিম, এগ পোচ, অমলেট, এমনকি হুকুম দিলে চিকেন স্যান্ডউইচেরও অভাব হবে না। একগাল হেসে ভূপতিবাবু বললেন, বাহবা কি বাহবা! আপনার বাড়িটি দেখছি তো লোভনীয়। এই জন্যেই সতীশবাবু আপনার এত ভক্ত। বুঝেছি। উত্তম, আপনি যেসব পদার্থের নাম করলেন, আমি তার কোনোটিকেই ছাড়তে রাজি নই। মধুকে ডেকে হেমন্ত খাদ্য তালিকা বুঝিয়ে দিলে। ভূপতিবাবু বললেন, আর দেখুন, 1 কাপ চায় আমার গলা ভেজে না। আমার দেহখানি দেখছেন তো? নির্ভয় হন, মধু চায়ের কেটলিটাই এখানে এনে হাজির করবে। ভূপতিবাবুর দিকে একবার বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করে মধুর প্রস্থান করলে। এবারে ভূপতিবাবু, আপনার কাহিনীটি বলুন। আপাতত বলবার কথা খুব বেশি নেই। শুনুন, কাল রাত প্রায় 12টার সময় ডাক্তার MC বিশ্বাসের বাড়িতে মস্ত একখানা মোটরে চড়ে এক ভদ্রলোক আসেন। ট্যাক্সি নয়, না, দারোয়ান বলে বাড়ির গাড়ি, সাদা রং। ভদ্রলোক ডাক্তার বিশ্বাসকে তখনই যাবার জন্য জেদ করে। কেস হচ্ছে প্রসব বেদনার। রোগিণী নাকি অত্যন্ত কষ্ট পাচ্ছে। ডাক্তার বিশ্বাস নারী রোগে বিখ্যাত বিশেষজ্ঞ। রাত্রে এরকম কেস প্রায় তার কাছে আসে। কিন্তু কাল তার মোটরে কল বিগড়ে গিয়েছিল বলে তিনি আগন্তুকের গাড়িতেই চড়ে রোগী দেখতে চান। তারপর আর তিনি বাড়ি ফেরেননি। আগন্তুক ঠিকানা দিয়েছিল, হয়তো ডাক্তার বিশ্বাসের কাছে দিয়েছিল, কিন্তু আর কেউ তা জানে না। তার চেহারার বর্ণনা পেয়েছেন? ডাক্তার বিশ্বাসের দারোয়ানের কাছে পেয়েছি। লোকটা বয়সে বুড়ো, তার মাথায় লম্বা পাকা চুল, মুখে পাকা গোপদারি, চোখে ধোঁয়াটে রঙের চশমা, পরনে সেকেলে লম্বা কুর্তা আর কাপড়, পায়ে সাদা ক্যাম্বিসের জুতো। সে চলে ধনুকের মতো দুমড়ে পড়ে, খুব কুঁজো হয়ে। দারোয়ান এছাড়া আর কিছু বলতে পারিনি। আগন্তুকের গাড়ি চালাচ্ছিল কে? সে নিজে নাকি ড্রাইভার? ড্রাইভার। আপনারা খুনের কথা কখন জানতে পারেন? কাল রাত 2টোর সময় বাগবাজারে খালের ধার দিয়ে আস্তে আস্তে এক কুলি সর্বপ্রথমে ডাক্তার বিশ্বাসের লাশ দেখতে পায়। সে তখনই ঘাটির পাহারাওয়ালাকে খবর দেয়। তারপর খবর পাই আমরা। মৃতদেহটা খালের ধারে খুব নির্জন এক জায়গায় পড়েছিল। তার বুকে অস্ত্রাঘাতের চিহ্ন, লাশের পাশে ছিল তাসের পাঞ্জা। লাশ কি সরিয়ে ফেলা হয়েছে? না, একই রাত, তাই ব্ল্যাকআউটের দিন। আমরা এখনো লাশ ভালো করে পরীক্ষা করিনি। জানেন তো, কাল সন্ধ্যার সময় বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়েছিল। লাশের চারিদিকের ভিজে কমিন কাদা উপরে দেখলাম অনেকগুলো পায়ের ছাপ। আজ সকালে সমস্ত মন দিয়ে দেখব বলে একটা সেপাইকে পাহারায় বসে লাশ সেখানে রেখে এসেছি। বেশ করেছেন। ওই তো মধু চাটা এনেছে।
চটপট আপনার কর্তব্য সেরে নিন। আর্যগুলোর দিকে একবার লুব্ধ দৃষ্টি বুলিয়ে ভূপতিবাবু বললেন, আমার কিছুমাত্র দেরি হবে না হেমন্তবাবু। আমি লিলিপুটের পুঁথিও বাসিন্দা নই। এই কখনা ডিস তো আমার পক্ষে নস্য। সত্যই তাই। আমরা দুজনের সবিস্ময় দেখলাম ভূপতিবাবু একবার আকর্ণ বিশ্রান্ত হাঁ করেন, আর এক একটা ডিম, এক পোচ, অমলেট, স্যান্ডউইচ ও টোস্ট একেবারে তার গল দেশের তল দেশে তলিয়ে যায়। 2-3 চুমুকে এক এক পেয়ালা চা সাবার। 3 পেয়ালা চা উড়িয়ে তিনি মুখ মোছবার জন্য রুমাল বার করলেন। হেমন্ত বললে, রবিন, প্রথম ডাক্তার খুন হয় কবে? 21শে জুলাই। দ্বিতীয় খুন হয় 28শে জুলাই। আর কাল গেছে আগস্ট মাসের 4 তারিখ। জুলাই মাস শেষ হয় 31 তারিখে। তুমি কি হিসাব করছো? কিছু না, এখন ওঠো। ভূপতিবাবুর আহার পর্ব সমাপ্ত। ডাক্তার বিশ্বাসের মৃতদেহ যে জায়গায় পড়েছিল তার খুব কাছেই বাগবাজারের খাল। কলকাতার এই উত্তর সীমান্তে আজকাল আংশিক ব্ল্যাকআউটের রাতে 12টার পর লোক চলাচল একরকম বন্ধ হয়ে গিয়েছে বললেই হয়। এরকম জায়গায় খুন বা রাহাজানির সুবিধা যথেষ্ট। যে সেপাই পাহারা দিচ্ছিল ভূপতিবাবু তাকে জিজ্ঞাসা করলেন, লাশের কাছে কেউ আসেনি তো? পাহারাওয়ালা বলে, না হুজুর। আসুন হেমন্তবাবু, তাহলে আমাদের পরীক্ষা শুরু করা যাক। আগে লাশ দেখবেন না পায়ের দাগ? পায়ের দাগ। বেশ, আমরা দুজনেই দেখি আসুন, পরে আলোচনা করা যাবে। দুজনে মাটির ওপরে হেঁট হয়ে পায়ের দাগ পরীক্ষায় নিযুক্ত হলো। আমি একটু তফাতে দাঁড়িয়ে কাপড়ে ঢাকা মৃতদের দিকে সভয়ে তাকিয়ে রইলাম। আমি হচ্ছি সাহিত্যিক, গল্প ও কবিতা লেখা আমার কাজ। নরহত্যা ও ডাকাতি প্রভৃতি হচ্ছে আমার কাছে কল্পনাতীত, অমানসিক ব্যাপার। ওই কাপড়ের তলায় যে ক্ষতবিক্ষত ও জীবনহীন জীবের দেহটা ভয়াবহভাবে আড়ষ্ট হয়ে আছে, আমার কাব্যপ্রিয় কোমল মন সেটা ভেবেই শিউরে উঠতে লাগলো। মিনিট কয়েক পরেই ভূপতিবাবু উঠে দাঁড়িয়ে বললেন, ব্যাস, আমার এই পেশাদার চোখ যা দেখবার সব দেখে নিয়েছি। হেমন্তবাবু, আপনার আরও কত দেরি? হেমন্ত একবার মুখ তুলে হেসে বললে, এসব কাজে আমি হচ্ছি নাবালক মাত্র। আমার দেখা শেষ হতে সময় লাগবে। বলেই সে একখানা ম্যাগনিফাইং গ্লাস ও একটা ফুট বার করে আবার জমির উপরে উপুর হয়ে পড়ল। আরে মশাই, অত তোড়জোড় করছেন কেন? এই যে মশা মারতে কামান পাতা, এখানে এমন কিছু উল্লেখযোগ্য দ্রষ্টব্য নেই। ওই তো শখের গোয়েন্দাদের বিটকেল বাদিক, বজ্র আটন, ফসকা ঘিরো। হেমন্ত নিরুত্তর মুখে নিজের কাজেই নিযুক্ত হয়ে রইল। শেষটা ভূপতিবাবু যখন রীতিমতো অধীর হয়ে মৃতদেহের দিকে অগ্রসর হয়েছেন, হেমন্ত তখন গাত্রোত্থান করে বললে, আপনি এখানে কি দেখেছেন ভূপতিবাবু? যা দেখা যায়, 3 জোড়া পায়ের দাগ, তার মধ্যে 1 জোড়া খালি পায়ের। মাপ করবেন, ঠিক হলো না। এখানে 4 জন মানুষের পদচিহ্ন আছে। প্রমাণ? বলছি, খালি পায়ের চিহ্ন ছেড়ে দিন। ওগুলো নিশ্চয়ই সেই কুলি যে সর্বপ্রথমে লাশ আবিষ্কার করেছে। কি করে জানলেন? খালি পায়ের চিহ্নগুলো ভালো করে দেখুন। নানা স্থানে এগুলো জুতোর দাগের ওপরে গিয়ে পড়েছে। তার কারণ জুতোর মালিকরা এখানে পদচিহ্ন ফেলে চলে যাওয়ার পরেই কুলিটা ঘটনাস্থলে এসেছিল। সে প্রথমে স্বাভাবিকভাবে পা ফেলে এখানে এসে দাঁড়িয়েছিল, তারপরে লাশ দেখে সবাই দীর্ঘ পদবিক্ষেপ করে প্রাণপণে ছুটে পালায়। দেখুন, খালি পায়ের চিহ্নগুলো এদিকে কত তফাতে তফাতে পড়েছে। হয়তো আপনার কথাই সত্যি, কিন্তু আর 3 জন লোকের পায়ের দাগ কোথায়? ভূপতিবাবু, আমি ফুট দিয়ে মেপে এখানে 3 জোড়া জুতো পরা পায়ের দাগ পেয়েছি। 1 জোড়া জুতোর মাপ লম্বায় কিছু কম 9 ইঞ্চি, আর চড়ায় কিছু বেশি 3 ইঞ্চি। আর 1 জোড়া জুতোর মাপ লম্বায় 9 ইঞ্চি আর চড়ায় 3.25 ইঞ্চি। হঠাৎ দেখলে এই 2 জোড়া পায়ের দাগ প্রায় একরকম বলে মনে হয়। মেপে না দেখলে আমারও ভ্রম হতে পারত। আর 1 জোড়া পায়ের দাগ সম্বন্ধে আপনার কি মত? পরে বলছি, আগে দেখা যাক এই 2 জন লোক এখানে এসে কি করেছিল। দেখুন,
ডান দিক হতে পরস্পরের কাছ থেকে প্রায় 2.5 ফুট তফাতে তফাতে এরা এখানে এসেছে। এই পায়ের দাগগুলো দেখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে আসবার সময় তাদের পদচিহ্নগুলো খুব গভীরভাবে কাঁধের ভেতরে বসে গিয়েছে। আবার এই উল্টোমুখ পদচিহ্নগুলোর উৎপত্তি হয়েছে তখন তারা যখন এখান থেকে ফিরে গিয়েছে। এ দাগগুলো গভীরও নয়, পরস্পরের কাছ থেকে মাপ করা দূরে দূরেও থাকেনি। এ থেকে কি প্রমাণ হয় বলুন? আপনি বলুন না। ওদের পা আসবার সময় এমন গভীরভাবে কাদার ভেতরে বসেছিল কেন জানেন? ওরা কোনো ভারী জিনিস বহন করে এনেছিল। তার মানে? এক্ষেত্রে ভারী জিনিস মানে আর কি হতে পারে? ডাক্তার বিশ্বাসের মৃতদেহ। ভূপতিবাবু সচকিত স্বরে বললেন, তাহলে আপনি বলতে চান ডাক্তার বিশ্বাসকে এখানে খুন করা হয়নি? আমার তো সেরকমই সন্দেহ হয়। ভূপতিবাবু তাড়াতাড়ি মৃতদেহের দিকে অগ্রসর হলেন। হেমন্ত তাকে বাধা দিয়ে বললে, পদচিহ্নের ইতিহাস আরেকটু বাকি আছে। এখানে চতুর্থ যে ব্যক্তির পায়ের দাগ দেখছি সে কিঞ্চিত অসাধারণ। কিরকম? সে মাথায় অন্তত 6 ফুট উঁচু, সে অত ন্যাটা, অর্থাৎ ডান হাতের কাজ করে বাঁ হাত দিয়ে। পায়ের দাগের ভেতর থেকে আপনি এই অপূর্ব আবিষ্কার করেছেন? বলেই ভূপতি হো হো করে হেসে উঠলেন। হেমন্ত কিছুমাত্র বিচলিত না হয়ে বললে, তার হাতে ছিল একগাছা মস্ত মোটা লাঠি। আর তার ডান চোখ ছিল কানা, আর বাঁ গালে ছিল একটা চুরুট। কি বলেন? না, অতটা বেশি বলতে পারি না। এবারে যা বলেছি তার ব্যাখ্যা শুনুন। প্রথমত, এই পায়ের দাগগুলো লক্ষ্য করে দেখুন। এদের প্রত্যেকটা মাপ কত জানেন? লম্বায় প্রায় 11 ইঞ্চি আর চওড়ায় 4 ইঞ্চিরও বেশি। যার পা এত বড় তার বেটে হওয়া উচিত নয়। দ্বিতীয়, প্রত্যেক পদচিহ্নের মাঝখানে কতখানি করে ফাঁক রয়েছে দেখছেন? রীতিমতো দীর্ঘ লোক ছাড়া কেউ এত তফাতে পা ফেলে না। আচ্ছা, এটাও যেন মেনে নিলুম, কিন্তু কি করে জানলে যে ন্যাটা আর মোটা লাঠি নিয়ে বেড়ায়? খুব সহজেই। ভালো করে দেখলে আপনিও বলতে পারতেন। চেয়ে দেখুন, কাদার ওপরে প্রত্যেক বড় বা পায়ের দিকে একটা করে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন? হুম। ওগুলো হচ্ছে লাঠির দাগ। চিহ্নগুলোর আকার দেখেই বলা যায় লাঠি গাছা বেশ মোটা। ওই পদচিহ্নের অধিকারী যদি আর 5 জনের মতো ডান হাতে লাঠি ধরত, তাহলে মাটিতে লাঠির দাগ পড়তো ডান পায়ের দিকে। এখানে তা পড়েনি বলেই হয়তো সে ন্যাটা। ভূপতিবাবু চমৎকৃতভাবে হেমন্তের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, মশাই আমাকে মাফ করুন। এতক্ষণ পর বুঝলাম আমাদের সতীশবাবু আপনার প্রশংসায় কেন এমন পঞ্চমুখ। হেমন্ত বললে, এইবারে মৃতদেহে হস্তাপন করা যাক। ভূপতিবাবু এগিয়ে গিয়ে মৃতদেহের ওপর থেকে আবরণটা তুলে নিলেন। একটি প্রৌঢ় ব্যক্তির মৃতদেহ। যদিও অস্ত্রাঘাতে মৃত্যু হয়েছে, তবু অনেকক্ষণ আগে মারা পড়েছেন বলে তার মুখের ভাব আবার প্রশান্ত হয়ে এসছে। হেমন্ত বললে, দেখছেন ভূপতিবাবু, মাটির ওপরে রক্তের দাগ নেই। না, এখানে হত্যাকাণ্ড হলে মাটির ওপরে নিশ্চয়ই রক্তের দাগ থাকতো। আপনি ঠিক অনুমান করেছেন। ভদ্রলোককে মারা হয়েছে অন্য জায়গায়, কিন্তু কোথায়? হয়তো গাড়ির ভেতরেই। হতেও পারে, না হতেও পারে। ডাক্তার বিশ্বাসের বাড়ি কোথায়? কালীঘাটের কাছে। আর এটা হচ্ছে বাগবাজারের খালের ধার। গভীর রাত্রি, রাস্তায় আধা অন্ধকার, পথিক নেই, সুদীর্ঘ পথ, দ্রুতগামী মোটর। হত্যাকারী কাজ সারবার যথেষ্ট সুযোগ পেয়েছিল। তারপর একটা নিরাপদ জায়গা বেছে নিয়ে লাশ ফেলে দিয়ে তারা সরে পড়েছে। হ্যাঁ, অসম্ভব নয়। হেমন্ত এগিয়ে গিয়ে দেহের দিকে তাকিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল নীরবে। তারপর যেন নিজের মনেই বললে, বুকের ওপরে 2 জায়গায় অস্ত্রের দাগ, কিন্তু কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে? ভূপতিবাবু বললেন, সব ব্যবচ্ছেদগারের পরীক্ষায় জানা গিয়েছে এর আগের 2 ডাক্তারের হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে পেন্সিল কাটা ছুরির মতো সরু কোনো অস্ত্র, তবে তার ফলাটা ছুরির চেয়ে বেশি লম্বা। হেমন্ত আঙুল দিয়ে শুকনো রক্তের চাপ সরিয়ে মৃতদেহের ক্ষতস্থান পরখ করে বললে, হ্যাঁ, যে অস্ত্রের আঘাতে ডাক্তার বিশ্বাসের মৃত্যু হয়েছে তারও ফলা পেন্সিল কাটা ছুরির চেয়ে চড়া নয়। ভূপতিবাবু বললেন,
আচ্ছা, আপনি যে বললেন এখানে 3 জোড়া জুতো পরা পায়ের চিহ্ন দেখেছেন, তাদের মধ্যে ডাক্তার বিশ্বাসের পায়ের দাগ নেই তো? অসম্ভব। কাপড়ের তলা থেকে মৃতদেহের পা বেরিয়েছিল। আমি আগেই লক্ষ্য করে দেখেছি ডাক্তার বিশ্বাসের জুতোর তলায় একটুও কাদার চিহ্ন নেই। সুতরাং এখানকার জমির ওপরে উনি পদার্পণও করেননি। আমার মনে হয় মৃতদেহের ভেতর থেকে আর নতুন কিছু আবিষ্কারের সম্ভাবনা নেই। আপনি লাশের কাপড় জামা পরীক্ষা করেছেন? হ্যাঁ, কাল রাতে পকেট বুক, মানিব্যাগ, সোনার হাতঘড়ি কিছুই হারায়নি। এ হত্যাকাণ্ডেরও কারণ অর্থলোভ নয়। আর কেন, এবারে লাশ সরিয়ে ফেলতে হুকুম দিই, কি বলেন? হেমন্ত জিজ্ঞাসার কোনো জবাব না দিয়ে আবার যেন নিজের মনেই বললে, মৃতদেহের বুকের ওপরে পাশাপাশি দুটো ক্ষতচিহ্ন। ডাক্তার বিশ্বাস তাহলে প্রথম আঘাতেই মরেননি। হয়তো হত্যাকারীর সঙ্গে 2-1 মুহূর্ত ধস্তাধস্তি করেছিলেন। কিন্তু ধস্তাধস্তি করেও বাঁচতে পারেননি। হেমন্ত হঠাৎ মৃতদেহের মুষ্টিবদ্ধ ডান হাতখানা তুলে ধরলে। তারপর জোর করে মুষ্টি খুলে বার করলে এক গোছা পাকা চুল। বললে, ভূপতিবাবু, এ দেখুন ধস্তাধস্তির ফল। হত্যাকারীর মাথার পাকা চুল? হেমন্ত আবার ম্যাগনিফাইং গ্লাস বার করে চুলগুলো দেখতে দেখতে একটু হেসে বললে, না ভূপতিবাবু, এ হচ্ছে মরা চুল। সে আবার কি? অর্থাৎ পরচুল। হ্যাঁ? হ্যাঁ, ডাক্তার বিশ্বাসের দারোয়ান যে বৃদ্ধকে দেখেছিল খুব সম্ভব তারই মাথায় আর মুখে ছিল পরচুল। হত্যাকারী হয়তো বয়সে যুবক। আত্মগোপন করবার জন্য সে গিয়েছিল ছদ্মবেশে। পদচিহ্ন দেখে আমি যে সুদীর্ঘ ব্যক্তিকে আবিষ্কার করেছি সেই হয়তো পাকা পরচুল পরে বুড়ো সেজেছিল, আর নিজের দীর্ঘতা লুকোবার জন্যই কুজো হয়ে দুমড়ে পথে চলাফেরা করছিল। দারোয়ানের আর একটা কথার সঙ্গে আপনার কথা কিন্তু মিলছে না। কি? আপনি বলছেন হত্যাকারীদের দলে ছিল 3 জন লোক। দারোয়ান বলে গাড়িতে ড্রাইভার আর সেই বৃদ্ধ ছাড়া আর কেউ ছিল না? নিশ্চয়ই ছিল। অন্ধকারে দারোয়ান গাড়ির ভেতরটা দেখতে পায়নি। যাক, এটা খুব বড় কথা নয়। সেই তাসের পাঞ্জা এখানে দেখতে পাচ্ছি না কেন? সেখানে কালই আমি নিয়ে গেছি। ভূপতিবাবু, এখানে আমার আর কোনো কর্তব্য নেই, কিন্তু আপনার কিছু কাজ এখনো বাকি আছে। আবার কি কাজ? ওই 3 জোড়া জুতো পরা পদচিহ্নের প্লাস্টারের ছাঁচ তোলবার ব্যবস্থা করুন। পরে কাজে লাগতে পারে। তা যেন করব, কিন্তু আপনি এই হত্যার উদ্দেশ্যে কিছু ধরতে পারলেন কি? আমি জাদুকর নই ভূপতিবাবু, এত তাড়াতাড়ি অতটা পারি না। আচ্ছা, নমস্কার। এসো রবিন। এরপর কয়েকদিন কেটে গেল। অদ্ভুত হত্যাকাণ্ডগুলো সম্বন্ধে হেমন্ত আর কোনো কথাই তুললে না। আমি তার স্বভাব জানতাম। সে যখন কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করে এবং সে সম্বন্ধে কোনো স্থির সিদ্ধান্তে এসে পৌঁছতে না পারে, তখন তা নিয়ে কেউ কৌতূহলী হয়ে প্রশ্ন করলে অত্যন্ত চটে যায়। কাজেই আমি কিছুই জানবার জন্য আগ্রহ প্রকাশ করলাম না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাত্রা চলছে ঠিক একইভাবে। হেমন্ত সম্পূর্ণ সহজভাবেই চা ও টা খেত, খবরের কাগজ নিয়ে আলোচনা করত, দাবা খেলতো, আমার সঙ্গে বেড়াতে বেরোতো, নিজের লাইব্রেরিতে বসে বই পড়তো বা রসায়নাগারে ঢুকে নানা পরীক্ষায় নিযুক্ত হয়ে থাকত। বাইরে থেকে দেখলে কেউই ভাবতে পারতো না যে তার মনে অন্য কোনো ভাবনা আছে। কিন্তু আমি তাকে খুব ভালো করে চিনি। আমি বেশ জানি অন্য কোনো কাজের সঙ্গেই এখন তার মস্তিষ্কে সত্যিকার যোগ নেই। সে লোকের সামনে করছে অন্য কাজ, কিন্তু তার মনের মধ্যে বাস করছে অন্য চিন্তা। যতদিন না সমস্যার সমাধান হবে ততদিন তার এইভাবেই যাবে। অর্থাৎ যা নিয়ে সে মাথা ঘামাচ্ছে তা নিয়ে কখনোই কোনো উচ্চবাচ্য করবে না। এই সময়টায় তার প্রকৃতিরও কতটা পরিবর্তন হতো। স্বভাবত তার প্রকৃতি সরস ও মধুর, কিন্তু কোনো বিষয় নিয়ে চিন্তায় নিযুক্ত থাকলে এবং মীমাংসায় উপস্থিত হতে না পারলে সে হয়ে উঠত অত্যন্ত রূঢ়ভাষী এবং কথায় কথায় বাঁধিয়ে দিত রসাতল কাণ্ড। কাজেই যাতে তার চিন্তাসূত্র ছিঁড়ে না যায় সেই জন্য আমাদের সর্বদাই সাবধান হয়ে থাকতে হতো। কিন্তু পুলিশের ভূপতিবাবু তো এত শত জানতেন না। তিনি বারবার ফোন করে লোক পাঠিয়ে এবং নিজে আনাগোনা করে হেমন্তকে মহা জ্বালাতন করে তুললেন। হেমন্ত শেষটা অসুস্থতার ভান করে তার বা তার লোকের সঙ্গে দেখা করতো না।
আজ কদিন পরে হেমন্তকে বেশ প্রফুল্ল দেখছি। সে দুখানার বদলে 3খানা টোস্ট নিলে ডবল ডিমের অমলেটও চাইলে দুবার। তার এই ক্ষুধা বৃদ্ধি নিশ্চিন্ততার লক্ষণ। আমি ঠাট্টা সুরে বললুম, কি হে ভায়া, তুমিও মহাজন ভূপতিবাবুর পদাঙ্ক অনুসরণ করতে চাও নাকি? হেমন্ত বলে উঠল, অসম্ভব। আমি চেষ্টা করলে হয়তো তোমার মতো সাপ্তাহিক কাগজের কবি হয়ে উঠতে পারি, কিন্তু 1000বার মাথা খুললেও একবারের জন্য ভূপতিবাবুর মতো উদর পিশাচ হতে পারবো না। চা পানির পর খবরের কাগজ পড়া, তারপর দাবা খেলার পালা। অভ্যেস মতো আমি দাবার ছকের দিকে হাত বাড়াতেই হেমন্ত ইজি চেয়ারে চিত হয়ে পড়ে 2 হাত তুলে 2 পা তুলে দিয়ে বললে, আজ আর খেলা নয় রবিন, আজ খালি গল্প। আমি একেবারে আসল কথা পেরে পড়লুম, ও আজ যে দেখছি ভারী ফুর্তি, ভূপতিবাবুর কেসটার কোনো কিনারা করতে পেরেছ বুঝি? হেমন্ত মাথা নেড়ে বললে, এরই মধ্যে কিনারা কি হে? তুমিও কি আমাকে অসাধ্য সাধন করতে বলো? নদীতে ঝাঁপ দেওয়ার মানেই কি নদী পার হওয়া? আমি বেশ বুঝতে পারছি পুলিশ জলে ঝাঁপ দিয়েছে সাঁতার না জানা লোকের মতো, কাজে হাবুডুবু খেয়ে মরছে। আমি একটু আধটু সাঁতার জানি, তাই বড়জোর বলতে পারি যে প্রায় মাঝ নদীতে এসে পড়েছি। কিন্তু কিনারা, নদীর কিনারা এখনো অনেক দূরে ভাই, অনেক দূরে। আমি চেয়ারখানা হেমন্তের আরও কাছে টেনে নিয়ে বললুম, সাঁতার দিয়ে তুমি মাঝ নদীতে এসে পড়েছ তো? বেশ, তোমার সাঁতার কাহিনীটাই শুনতে চাই। এখনও বলবার সময় হয়নি, কারণ নদীর ওপার এখনও চোখে দেখতেই পাচ্ছি না। তবে আমার একটা নিরাশার কাহিনী শোনো। আজ অগস্ট মাসের কত তারিখ? 12। আমার কি ধারণা হয়েছিল জানো, আজ সকালে খবরের কাগজে কোনো রোমাঞ্চকর খবর ছাপা হবে, কারণ কাল গিয়েছে 11 তারিখ। কিন্তু আমাকে হতাশ হতে হলো। আমি চকিত স্বরে বললুম, তুমি কীরকম রোমাঞ্চকর খবরের প্রত্যাশা করছিলে? বলবো না, অর্থাৎ বলে বোকা বনবো না। মনে মনে অনেক তোলপাড় করে আমি কতগুলো সিদ্ধান্তে উপস্থিত হয়েছিলাম, কিন্তু আজ দেখছি তার মধ্যে একটি সিদ্ধান্ত একেবারে বাজে। রবিন, আমার আত্মশ্লেহায় ঘা লেগেছে। আমার কাছ থেকে তুমি আর কিছু জানতে চেও না। এ মামলায় আমার অন্য সিদ্ধান্তগুলো হয়তো এমনই বাজে হয়ে দাঁড়াবে। আমি প্রকাশ্যে বোকা বুনতে ভালোবাসি না। টেবিলের ওপরে 2খানা প্রকাণ্ড আকারের ইংরেজি গ্রন্থ পড়েছিল, এনসাইক্লোপিডিয়া অফ গুড হেলথ বা হোম ডক্টর। আজ কদিন ধরে দেখছি হেমন্ত এই বইখানা নিয়ে বারবার নাড়াচাড়া করছে। আমিও তার একটা খণ্ড নিয়ে পাতা উল্টাতে লাগলাম। খানিক পরেই হেমন্ত যেন আপন মনে বললে, এ দেশের অপরাধীরা রোমান্টিক বা উৎকট কল্পনারসিক হতে পারে না কেন? এটা ভেবে ভেবে আমার মাঝে মাঝে ভারী দুঃখ হয়। তারা কেবল লোভ আর হিংসা বা রাগের বসেই খুন খারাপি করে, ওর মধ্যে কিছুমাত্র রোমান্স নেই। ইউরোপে গিয়ে দেখেছি সেখানে রোমান্টিক অপরাধীর ছড়াছড়ি। আবার কথা বলবার সুযোগ পেয়ে আমি বই থেকে মুখ তুলে বললুম, তুমি কীরকম অপরাধীর কথা বলছো হেমন্ত? এই ধরো, অমর হত্যাকারী জ্যাক দ্য রিপারের কথা। বিলেতে যখন তাকে ধরবার জন্য চারিদিকে জাল ফেলা আর পুরস্কার ঘোষণা করা হয়েছে, তখন পুলিশের বড় সাহেবের কাছে জ্যাক হঠাৎ একখানা চিঠি লিখে জানালে যে অমুক জায়গায় অমুক সময় গেলে তুমি আমার দেখা পাবে। বলা বাহুল্য, বড় সাহেব যথাস্থানে গিয়ে হাজির হলেন। রাজপথের লোকারণ্য। হঠাৎ একটি অতি সাধারণ পথিক পথ চলতে চলতে তার সামনে থেমে পড়ে একটা ঠিকানা জিজ্ঞাসা করলে। বড় সাহেব কোনো রকম সন্দেহের কারণ না পেয়ে তাকে ঠিকানা বলে দিলেন। পথিক চলে গেল। বড় সাহেব নিজের ঘড়ি বার করে দেখলেন ঠিক এই সময় জ্যাকের আসার কথা। তখন তার চমক ভাঙল, বুঝলেন ওই পথিকই জ্যাক ছাড়া আর কেউ নয়। তিনি তাড়াতাড়ি তার খোঁজে ছুটলেন, কিন্তু জ্যাক তখন ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেছে। রবিন, একেই বলি আমি রোম্যান্টিক ক্রিমিনাল। হ্যাঁ, সেকালে এদেশেও এই শ্রেণীর অপরাধী ছিল। বিশু ডাকাত, তাতিয়া ভিল প্রভৃতির গল্প পড়ে দেখো, রীতিমতো রোমান্সের গন্ধ পাবে। আমি বললুম, হঠাৎ রোমান্টিক অপরাধীদের নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বলো দেখি? কারণ যে মামলা হাতে পড়েছে তার মধ্যে কিঞ্চিত রোমান্সের আঘ্রাণ পাওয়া যাচ্ছে। যথা, এই তাসের পাঞ্জার কথা ভেবে দেখো। যেখানে খুন হয় সেখানেই পাওয়া যায় একখানা করে পাঞ্জা, আর তার এক একটা ঘর কাটা। তুমি বলবে একে রহস্যময়, আমি বলবো রোমান্টিক।
এর মধ্যে কি আর অন্য কোনো অর্থ নেই? নিশ্চয়ই আছে। খানিক খানিক অনুমান করতেও পেরেছি, কিন্তু এখনও রহস্য উদ্ঘাটনের সময় হয়নি। হেমন্ত আবার মুখে লাগালে তালা চাবি। আমিও আবার ঝুঁকে পড়লুম কেতাবের দিকে। এইভাবে গেল মিনিট 15। তারপর হেমন্ত বললে, যদি এই মামলার একটা কিনারা হয়, তাহলে ওই তাসের পাঞ্জাগুলোকে স্মরণীয় করবার জন্য এখানকার পুলিশ কর্তৃপক্ষ কিছুই করবে না। কিন্তু ইউরোপের ধারা স্বতন্ত্র। আমি বললুম, ইউরোপের পুলিশ ওই তাসের পাঞ্জা নিয়ে কী করতো? মিউজিয়ামে সাজিয়ে রাখত। মিউজিয়ামে? হ্যাঁ, মিউজিয়াম অফ ক্রাইম বা অপরাধের জাদুঘর। আমি যখন অপরাধ তত্ত্ব শেখবার জন্য কালাপানি পার হয়েছিলাম, তখন ইংল্যান্ডের, ফ্রান্সের আর অস্ট্রিয়ার রাজধানীতে দেখেছিলাম এইরকম সব মিউজিয়াম। সাধারণ লোকের জন্য নয়, কেবল পুলিশ বিভাগের জন্যে। তাদের মধ্যে সাজানো আছে নানা বিখ্যাত মামলার অসাধারণ আর উল্লেখযোগ্য জিনিস। সেসব দেখলে অপরাধীদের মনোবৃত্তির বিষয়ে কতই শিক্ষা পাওয়া যায়। অনেক জিনিস হয়তো খুবই তুচ্ছ, কিন্তু তাদের পেছনে আছে হয়তো এমন ভয়াবহ ইতিহাস যে শুনলেও সর্বাঙ্গ শীতল হয়ে যায়। মূর্তিমান দুঃস্বপ্নেরও অভাব নেই। লন্ডনের বিখ্যাত পুলিশ কার্যালয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের জাদুঘরে একটা হলে দেখলাম লম্বা লম্বা অনেকগুলো তাকে সারি সারি সাজানো প্লাস্টারের মানুষের মুখের পর মুখ। যে ইন্সপেক্টরকে আমাকে সব দেখাচ্ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম ওসব কাদের মুখ। তিনি অল্প একটু হেসে খালি বলেছিলেন, ওদের গলার দিকে তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন। তাকিয়ে দেখলাম প্রত্যেক মুখের গলা বেড়ে একটা করে গোল দাগ, যেন কোনো কঠিন বন্ধনী তাদের গলার উপরে চেপে বসে গেছে। ন্যাড়া মাথা কঠোর মুখগুলো আমার পানে তাকিয়ে আছে দৃষ্টিহীন স্থির চোখে। তার সঙ্গে গলার দাগ। আবার বুকের ভেতরে জাগলো বিভীষিকার শিহরণ। কেন হেমন্ত? সেগুলোর প্রত্যেকটা হচ্ছে হত্যাকারীর মুখ। ফাঁসি কাটে ঝুলে তারা প্রাণত্যাগ করবার পরেই মৃতদেহগুলোকে নামিয়ে প্যারিস প্লাস্টার দিয়ে তাদের মুখের ছাঁচ তুলে নেওয়া হয়েছিল। হেমন্তের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৈঠকখানার বাইরে দ্রুত পায়ের শব্দ হলো। তারপরই বেগে প্রবেশ করলে ভূপতিবাবু। তার মুখ চোখ অত্যন্ত উত্তেজিত। হেমন্ত একটু আশ্চর্য হয়ে বললে, এ কি ভূপতিবাবু, আপনার মুখের চেহারা ভগ্নদূতের মতন গেল। ভয়ানক কাণ্ড। কাল রাতে 1টার সময় ডাক্তার সুনীল চৌধুরীর ওপরে মারাত্মক আক্রমণ হয়েছিল। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন। এক লাফে দাঁড়িয়ে উঠে উদ্দীপ্ত কণ্ঠে হেমন্ত বললে, রবিন, রবিন, তাহলে আমার সিদ্ধান্তই ঠিক। কাল গেছে আগস্ট মাসে 11 তারিখ। আমি জানতুম এমনি একটা কিছু হবেই। ভূপতি হতবম্বের মতো বললে, আপনি জানতেন কাল আবার তাসের পাঞ্জা খেলা হবে? কি করে জানলেন? হেমন্ত তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে বললে, ও কথা এখন যেতে দিন। তাহলে এবারের ডাক্তারবাবু বেঁচে গিয়েছেন? হ্যাঁ, কিন্তু আহত হয়েছেন, যদিও সাংঘাতিকভাবে নয়। আর যে তাকে আক্রমণ করেছিল? পালিয়েছে। কিন্তু কাগজে এই খবরটা বেরোয়নি তো। তারা এখনো খবর পায়নি। বেশ, এখন স্থির হয়ে বসে সব কথা খুলে বলুন দেখি। এই বলে হেমন্ত আবার ইজি চেয়ারটার উপরে বসে পড়ল। ভূপতিবাবু বলতে লাগলেন, ডাক্তার সুনীল চৌধুরীর বাড়ি তালতলায়। আপনারা সকলে নিশ্চিত তার নাম শুনেছেন, কারণ তিনি হচ্ছেন বিখ্যাত অস্ত্রচিকিৎসক। কাল রাত 12:15টার সময় একখানা সাদা রঙের মস্ত মোটর গাড়িতে চেপে একটি লোক তাকে জরুরি কেসের জন্য ডাকতে আসে। লোকটার একমাত্র ছেলে নাকি তেতলা থেকে পড়ে গিয়েছে, এখনই তাকে দেখতে যেতে হবে। তার চেহারা যে বর্ণনা পেয়েছি তা সবটাই ডাক্তার বিশ্বাসের দারোয়ানের বর্ণনার সঙ্গে অবিকল মিলে যায়। সেই লম্বা ও পাকা চুল, দাড়িগোপ, সেই ধনুকের মতো দুমড়ে পড়া কলকুজু দেহ, চোখে ধোয়াটা রঙের চশমা। সুনীলবাবুর পরমায়ু জোর খুব। প্রচুর অর্থলোভেও তখনই লোকটার সঙ্গে তার গাড়িতে যেতে রাজি হননি। গেলেই ডাক্তার বিশ্বাসের মতো তাকেও নিশ্চয়ই জ্যান্ত অবস্থায় গাড়ির ভেতর থেকে বেরোতে হতো না। তার নারাজ হওয়ার কারণ, তখন তিনি অন্য একটা জরুরি কেস দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। আগন্তুককে তিনি বললেন, আপনার ঠিকানা রেখে যান, এই কেসটা দেখে আমি নিজের গাড়িতেই আপনার ওখানে যাব। অগত্যা আগন্তুক ঠিকানা দিয়ে গেল, 35 নম্বর সুবোধ মজুমদার লেন। ডাক্তার চৌধুরী যখন সুবোধ মজুমদার লেনে গিয়ে পৌঁছলেন তখন রাত প্রায় 1টা। কোথাও জনমানবের সারা নেই। গলির ভেতরটা পাতালের মতো অন্ধকার। আজকালকার নিবু নিবু গ্যাস পোস্টেও যেটুকু আলো দেওয়ার ব্যর্থ চেষ্টা করে সেখানে তাও ছিল না। আমার বিশ্বাস এই কাজ হত্যাকারীদেরই। কিন্তু ডাক্তার চৌধুরীর কাছে ছিল টর্চ,
তিনি গাড়ি থেকে নেমে সেটা চেলেই গলির মধ্যে প্রবেশ করলেন। গলিটা খানিক পরেই মোড় ফিরে গিয়েছে। ডাক্তার চৌধুরী ঊর্ধ্বমুখে টর্চের আলোতে বাড়ির নম্বর খুঁজতে খুঁজতে যেই সেই মোড়ের কাছে গিয়েছেন, অমনি কি একজন আচমকা বাঘের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ে প্রায় অবরুদ্ধ তীব্র স্বরে বললে, প্রতিশোধ। তারপর সঙ্গে সঙ্গে তার বুকের ওপরে করলে অস্ত্রাঘাত। কিন্তু প্রথম সেই আঘাতটা তিনি সামলে গেলেন আশ্চর্য উপায়। তার বুক পকেটে ছিল একটা পুরু রূপোর ভারী সিগারেট কেস। আদতে এই ছোড়া বা ছুরি তার ওপরই বাঁধাবে একেবারে ব্যর্থ হয়ে গেল। ডাক্তার চৌধুরী সবাই বিস্ময়ে দুপা পিছিয়ে গেলেন। কিন্তু বড় মুহূর্তে হলো দ্বিতীয় আক্রমণ। কিন্তু সেবারের অস্ত্র এসে পড়ল তার বাম হাতের ওপরে। সঙ্গে সঙ্গে তিনিও আর্তচিৎকার করে উঠে আততায়ীকে করলেন সজোরে এক পদাঘাত। অন্ধকারে একটা ভারী দেহের পতন শব্দ হলো। তারপরেই তিনি শুনলেন দু তিনজন লোক যেন বেগে ছুটে গলির ভেতর দিকে পালিয়ে যাচ্ছে। মারামারির সময় তার হাতের টর্চটা মাটির উপরে ঠিকরে পড়ে গিয়েছিল, তাই সেটা জেলে তিনি শত্রুদের কাউকে দেখবার সুযোগও পেলেন না। এদিকে তার চিৎকার শুনে গলির বাসিন্দারা জেগে নিচে নেমে এলো। আলো জেলে তন্ন তন্ন করে চারিদিক খোঁজা হলো, কিন্তু আক্রমণকারীরা তখন একেবারেই অদৃশ্য হয়েছে। সেই খোঁজাখুঁজির সময় দেখা গেল ঘটনাস্থলে পড়ে রয়েছে একখানা তাসের পাঞ্জা, আর তার 4টে পোটা কেটে বার করে নেওয়া। বলা বাহুল্য, সুবোধ মজুমদার লেনে 35 নম্বর বাড়ি খুঁজে পাওয়া যায়নি। আমি বললুম, রাখে কৃষ্ণ, মারে কে? একটা তুচ্ছ সিগারেট কেস করলে ডাক্তারবাবুর প্রাণ রক্ষা। ভূপতিবাবু বললেন, আর একটা লক্ষ্য করবার বিষয় হচ্ছে, এবারে ডাক্তার চৌধুরী প্রাণে মারা পড়েনি, কিন্তু তবু পাওয়া গিয়েছে তাসের পাঞ্জা। হেমন্ত বললে, ও জন্য বিস্মিত হওয়ার দরকার নেই। হত্যাকারী নিশ্চয়ই আগে থাকতে তাসের পাঞ্জার ফোঁটা কেটে প্রস্তুত হয়ে আসে, আর হত্যাকাণ্ডের আগেই সেখানে ঘটনাস্থলে নিক্ষেপ করে। ভূপতিবাবু বললেন, কিন্তু এমন আজগুবি কাণ্ড তো কখনো শুনিনি বাবা। করবি তো মানুষ কোন, তার সঙ্গে আবার তাস খেলা কেন? আর এই পাঞ্জার ফোঁটাগুলো কেটে নেওয়ারই বা অর্থ কী? হেমন্ত বললে, হত্যাকারীদের উদ্দেশ্য বুঝতে পারলেই এর অর্থ বুঝতে দেরি হবে না। উদ্দেশ্য? হত্যাকারীদের উদ্দেশ্য আমি ঠিক ধরে ফেলেছি। তাই নাকি? তা নয় তো কি, হত্যাকারীদের উদ্দেশ্য বুঝে বুঝে মাথা চুল পাকিয়ে ফেললুম যে। তা না পারলে কি আমাদের কাজ চলে মশাই? ব্যাপারটা কি জানেন, এই খুনে বেটাদের পেছনে আছে একদল হাতুড়ে ডাক্তার। পাশ করা ডাক্তারদের জন্য তাদের অন্য একেবারে মারা যেতে বসেছে দেখেই তারা এই ষড়যন্ত্রের সৃষ্টি করেছে। একদল গুন্ডা ভাড়া করেছে পাশ করা ডাক্তারদের একে একে সরাবার জন্য। উদ্দেশ্য তো বুঝেছি হেমন্তবাবু, তবু এই তাসের পাঞ্জার মানেটাই তো বুঝতে পারছি না। আমি দেখলুম হেমন্তের চোখ ও ঠোঁট ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন দুর্জয় হাসির উচ্ছ্বাস, কিন্তু তাড়াতাড়ি মুখ ফিরিয়ে উচ্ছ্বাসকে দমন করে সে উঠে পড়ল। তারপর পাঞ্জাবিটা পড়তে পড়তে বলল, ভূপতিবাবু, দয়া করে আমাকে এখনই একবার ডাক্তার চৌধুরীর কাছে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, তা পারবো না কেন? হেমন্ত আমাকেও সঙ্গী হবার জন্য ইঙ্গিত করলে। ডাক্তার সুনীল চৌধুরী একখানা কৌচের ওপরে বসেছিলেন। তার বয়স 40-এর কম হবে না, বেশ বলিষ্ঠ দেহ, বাম হাতের ওপরে ব্যান্ডেজ। তার সামনের দুখানি আসনে হেমন্ত ও ভূপতিবাবু, সবার পেছনে আমি। সুনীলবাবুর নিজের মুখে হেমন্ত গতকালের কাহিনী আরেকবার শ্রবণ করলে, কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া গেল না। হেমন্ত জিজ্ঞাসা করলে, মিস্টার চৌধুরী, আক্রমণকারী যে ছোড়া মারবার আগে প্রতিশোধ কথাটি উচ্চারণ করেছিল, এই বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই তো? মনে রাখবেন, কেবল এই প্রশ্নটা করবার জন্যই আমি আপনাকে বিরক্ত করতে এসেছি। ডাক্তার চৌধুরী বললেন, শুনতে আমার কিছুমাত্র ভুল হয়নি। সে লোকটা চাপা অথচ এমন ভয়ানক তীব্র স্বরে প্রতিশোধ কথাটি উচ্চারণ করেছিল যে আমার কানে এসে ঢুকেছিল অত্যন্ত স্পষ্টভাবে। না, আমার শুনতে ভুল অসম্ভব, একেবারে অসম্ভব। তাই যদি হয় তাহলে বলুন দেখি মিস্টার চৌধুরী, আপনার এমন শত্রু কে থাকতে পারে যে আপনার প্রাণবোধ করতে চায়? ডাক্তার চৌধুরী মিনিট কয়েক নীরবে চিন্তা করে বললেন, আমার এমন কোনো শত্রু আছে বলে তো আমি বিশ্বাস করি না। আচ্ছা, যে লোকটি আপনাকে ডাকতে এসেছিল তাকে দেখে আপনার চিনি চিনি বলে মনে হয়নি? না না, আমার বিশ্বাস সে পরচুল পরে ছদ্মবেশে আপনার কাছে এসেছিল। তাহলে তাকে চিনব কেমন করে বলুন? তার চোখ দেখলেও যদি বা কিছু ধরা যেত, কিন্তু সেই উপায়ও ছিল না। ধোঁয়াটে রঙের চশমার আড়ালে তার চোখ দুটো ছিল প্রায় অদৃশ্য। তবে একটা কথা বলতে পারি,
সেই বৃদ্ধের দেহে বেঁকে দুমড়ে পড়েছিল বটে, কিন্তু সোজা হয়ে দাঁড়ালে মাথায় সে বোধহয় 6 ফুটের কম উঁচু হবে না। ভূপতিবাবু প্রশংসা ভরা কণ্ঠে বললেন, ধন্যী হেমন্তবাবু, ধন্যী। পায়ের দাগ দেখে আপনি তো ঠিকই আঁচ করেছিলেন। ডাক্তার চৌধুরী বললেন, সেই লোকটার হাতে ছিল একগাছা মোটা লাঠি। ভূপতিবাবু বললেন, আরে আরে হেমন্তবাবু, এই কথাটাও তো আপনার সাথে মিলে যাচ্ছে। মিস্টার চৌধুরী, আপনি লোকটার আর কিছু বিশেষত্ব লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, সেই লাঠি নেয় বাঁ হাতে। ভূপতিবাবু অতীব বিস্ময়ে বোবা হয়ে গেলেন। হেমন্ত বললে, ভূপতিবাবু, মিস্টার চৌধুরী যে তাসের পাঞ্জাখানা কুড়িয়ে পেয়েছেন, সেখানে আপনার কাছে আছে? না, থানায় আছে, কিন্তু তার মধ্যে তৃতীয় তাসখানা মতো উল্লেখযোগ্য কিছুই নেই। তৃতীয় তাসখানায় যে উল্লেখযোগ্য কিছু ছিল, এই কথা তো আমায় বলেননি। ডাক্তার বিশ্বাসের মৃতদেহের পাশ থেকে রাত্রে যখন তাসখানা পাই, তখন তার একটা বিশেষত্ব আমার চোখে পড়েনি। পরের দিন সকালবেলা আপনার সঙ্গে তদন্ত সেরে থানায় ফিরে এসে দেখি তাসের গায়ে রয়েছে অল্প একটু রক্ত মাখা একটা বুড়ো আঙুলের আভাস। এ কথাটা আপনাকে জানাতে ভুলে গিয়েছি, ক্ষমা করবেন। হেমন্ত অভিযোগের স্বরে বললে, এত বড় কথাটা ভুলে যাওয়া আপনার উচিত হয়নি। সে তাসখানা থানায় গেলে দেখতে পাবো? না হেমন্তবাবু, তাসখানা সেদিনই আমি যথাস্থানে পাঠিয়ে দিয়েছি ফটো মাইক্রোগ্রাফির সাহায্যে আঙুলের এনলার্জ ছাপ তোলবার জন্য। ছবিও উঠেছে, কিন্তু কলকাতার কোনো অপরাধীর আঙুলের সঙ্গে এই ছবির আঙুল মিলল না। তবে বাইরের সব জায়গাতেই ছবি পাঠানো হয়েছে, ফলাফল আজকালের মধ্যেই টের পাওয়া যাবে। যাক, এতটা যখন করেছেন তখন আমার আর কোনো অভিযোগ নেই। ভূপতিবাবু বাহাদুরি দেখাবার সুযোগ পেলে ছাড়বার ছেলে নন। গর্বিত স্বরে বললেন, আবার বলি হেমন্তবাবু, আমরা হচ্ছে গিয়ে পেশাদার পুলিশের লোক, কাঁচা কাজ আমার কাছে পাবেন না। ঠিক সেই সময় ঘরের ভেতরে যে যুবকটি প্রবেশ করলে, তাকে আমি আর হেমন্ত দুজনেই খুব ভালো করে চিনি। সে হচ্ছে মোহনলাল। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সে আমাদের স্কুলের সহপাঠী ছিল। তারপর আমরা ভর্তি হই প্রেসিডেন্সি কলেজে, আর সে যায় বিদ্যাসাগর কলেজে। আজ 9-10 বছর পরে তার সঙ্গে আমাদের এই প্রথম সাক্ষাৎ। মোহনলাল আমাদের দেখে চিনতে পারলে বিস্মিত আনন্দে ছুটে এসে বললে, এ কি রবিন, হেমন্ত, এতকাল পরে দেখা, তোমরা এখানে যে? তারপরেই ধরাচুরো পড়া ভূপতিবাবুকে দেখে সে বললে, ও, শুনেছি বটে, হেমন্ত আজকাল মস্ত বড় ডিটেকটিভ হয়েছে। হেমন্ত হাসতে হাসতে বললে, আমিও শুনেছি তুমিও মস্ত বড় অ্যাটর্নি হয়েছ। হেমন্তের একখানা হাত চেপে ধরে মোহনলাল বললে, বেশ ভাই বেশ, স্বীকার করা গেল, আমরা দুজনেই মস্ত বড় হয়েছি। তারপর কেমন আছো বলো দেখি? রবিন, তুমিও ভালো তো? দুজনেই মানলুম আমরা কেউই মন্দ নই। হেমন্ত বললে, কিন্তু তোমাকে আজ এখানে দেখতে পাবো বলে তো আশা করিনি। ব্যাপার কি, কার অসুখ বিসুখ হয়েছে নাকি? মোহনলাল বললে, না না, আমি এসেছি মিস্টার চৌধুরীর খবর নিতে। কাল ওর মাথার ওপর দিয়ে যে বিপদের ঝড় বয়ে গেছে, তাই শুনেই আমি ছুটে এসেছি। আমার স্বর্গীয় স্ত্রী ওরই চিকিৎসাধীন ছিলেন কিনা। স্ত্রীর কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই তার মুখখানি বিমর্ষ হয়ে এলো। আমি বললুম, মোহনলাল, তোমার স্ত্রী মারা গিয়েছেন শুনে অত্যন্ত দুঃখিত হলাম। শুনেছিলাম তুমি ঈশানপুরের বিখ্যাত দানশীল জমিদার পরমানন্দ রায়চৌধুরীর একমাত্র কন্যাকে বিবাহ করেছিলে। একমাত্র কন্যা নয় রবিন, একমাত্র সন্তান। তাকে হারিয়ে আমার শ্বশুর মশার যে অবস্থা হয়েছে, দেখলে দুঃখে প্রাণ গলে যায়। আজ 3 মাস হলো আমার স্ত্রী স্বর্গে গিয়েছেন। মিস্টার চৌধুরী তাকে ঠিক নিজের মেয়ের মতো যত্ন নিয়ে চিকিৎসা করেছেন। ওর কাছে আমার কৃতজ্ঞতা ঋণ কখনো শোধ হবে না। ডাক্তার চৌধুরী দুঃখিতভাবে বললেন, কিন্তু আমার সমস্ত যত্ন চেষ্টা ব্যর্থ হয়েছে। তাকে তো আমি বাঁচাতে পারিনি। মোহনলাল বললে, তার জন্য আপনি দায়ী নন। ভগবানের মা আর কে বাধা দিতে পারে? সকলেই আমার অদৃষ্ট। ভূপতিবাবু গাত্রোত্থান করে বললেন, আপনারা আলাপ করুন, আমি বিদায় হই, আমার অনেক কাজ বাকি। নমস্কার। ডাক্তার চৌধুরীর কাছে গিয়ে মোহনলাল বললে, আপনি এখন কেমন আছেন? বড় বেশি আঘাত লেগেছে কি? ম্লান হাসি এসে ডাক্তার চৌধুরী বললেন, আঘাত সামান্য নয় বটে, তবে প্রাণে মারা পড়িনি বলে ভগবানকে আমি ধন্যবাদ দিই। মোহনলাল বললে,
কেই পাষণ্ড যে আপনার মতো লোককে হত্যা করতে চায়? আপনার বন্ধু মিস্টার হেমন্ত চৌধুরীও সেই কথাটা জানবার চেষ্টা করছেন। আমার শ্বশুরমশাইও আপনার কথা শুনে অত্যন্ত দুঃখিত হয়েছেন। তাকে আমার ধন্যবাদ জানাবেন। আমি জিজ্ঞাসা করলাম, মোহনলাল, তোমার সন্তানাদি কি? একটি ছেলে, একটি মেয়ে। তারাই এখন তাদের দাদামশাইয়ের ধ্যান জ্ঞান প্রাণ। আমি তাদের চোখের আড়াল করতে পারি না বলে শ্বশুরমশাই কলকাতা বালিগঞ্জে এসে বাসা নিয়েছেন। রোজ সন্ধ্যেবেলায় আমার বাড়িতে এসে নাতি নাতনিকে খানিকক্ষণের জন্য কোলে করে খেলা না করলে তার প্রাণ যেন বাঁচে না। এরকম আরও 2-4 কথার পর আমরা উঠে বিদায় গ্রহণ করলাম। রাস্তায় নেমে গাড়িতে উঠতে যাচ্ছি, এমন সময় দেখি মোহনলালও ডাক্তার চৌধুরীর বাড়ি থেকে ভেতর থেকে বেরিয়ে এলো। সে হনহন করে এগিয়ে এসে আমাদের সামনে এসে বললে, হেমন্ত, রবিন, কাল সন্ধ্যার সময় আমার বাড়িতে তোমাদের দুজনে ডিনারের নিমন্ত্রণ রইল। হেমন্ত একটু আশ্চর্য হয়ে বললে, হঠাৎ এই নিমন্ত্রণ কেন? নিমন্ত্রণটাই বড় নয়, তোমার সঙ্গে আমার গোপনীয় পরামর্শ আছে। গোপনীয় পরামর্শ? হ্যাঁ, বিশেষ গোপনীয় পরামর্শ। কলকাতায় এই যে ডাক্তারের উপর ডাক্তার হত্যা হচ্ছে, এ সম্বন্ধে তোমাকে আমি গোটা কয়েক দরকারি কথা বলতে চাই। শুনেছি এসব মামলার ভার নাকি তুমি নিয়েছো। হ্যাঁ। তাহলে নিশ্চয়ই এসো। যাব। তোমার ঠিকানা? 10 নম্বর শরৎপাল রোড। পরের দিন সন্ধেবেলায় নিমন্ত্রণ রক্ষা করবার জন্য গাড়ির ভেতরে উঠে বসে হেমন্ত বললে, মোহনলালের সঙ্গে দেখা হয়নি প্রায় 1 যুগ। তার বিবাহেও সে আমাদের নিমন্ত্রণ পর্যন্ত করেনি। আমরাও যদি বিবাহ করতুম, মোহনলালের কথা মনে পড়তো কিনা সন্দেহ। তবু সে খবর রাখলে কেমন করে? কি খবর? আমি ডিটেকটিভ। হেমন্ত, তুমি যে এখন একজন নামজাদা লোক। জনসাধারণের কাছে নয়, আমি কাজ করি সকলের চোখের আড়ালে, শখের খাতিরে। খবরের কাগজে আমার নাম পর্যন্ত বেরোয় না। কিন্তু পুলিশ আর অপরাধীরা তোমাকে মিত্র আর শত্রু বলে চিনে ফেলেছে। তাদের কাছে এখন তুমি অত্যন্ত বিখ্যাত। কিন্তু মোহনলাল পুলিশেরও লোক নয়, অপরাধীও নয়। একটু থেমে হেমন্ত আবার বললে, তারপর দেখো, ডাক্তার চৌধুরীর বাড়িতে যেতে যেতে ভূপতিবাবু কি বললেন শুনেছ তো? খবরের কাগজে রিপোর্টারদের কবল থেকে নিস্তার পাবার জন্য ডাক্তার চৌধুরী কালকের ব্যাপারটা একেবারে চেপে গেছেন। এমনকি যে গলিতে দুর্ঘটনা ঘটেছে সেখানকার বাসিন্দারা পর্যন্ত তার নাম জানে না। তবু এত সকালে দুর্ঘটনার কথা মোহনলাল কোন সূত্রে জানতে পারলে? বড়ই আশ্চর্য কথা রবিন, বড়ই আশ্চর্য কথা। এতক্ষণ পরে হেমন্তের এই বিস্ময় স্পর্শ করলে আমার চিত্তকেও। সত্য কথা, এসব ব্যাপার তো মোহনলালের জানবার কথা নয়। হেমন্ত আবার বললে, দেখো রবিন, এই ভূপতি লোকটাকে আমার ভালো লাগছে না। আমারও না। ইন্সপেক্টর সতীশবাবুর সঙ্গে কাজ করে আনন্দ পাই, কিন্তু ভূপতির সঙ্গে কাজ করা কঠিন। এ দেখো না, তৃতীয় তাসের ওপরে রক্তাক্ত আঙুলের ছাপ পাওয়া গেছে। এই কথাটা সে আমাকে একবারও বলেনি। বললে তো, ভুলে গেছে। এত বড় কথা পুলিশের লোক ভোলে না। তবে ইচ্ছে করে চেপে গেছে। ভেবেছিল এই একটা প্রমাণই করবে কেল্লা ফতে। সবাইকে দেখাবে আমি পারলুম না, কিন্তু সে নিজে করলে খুনিকে গ্রেপ্তার। তবে সে তোমার সাহায্য নিতে এসেছে কেন? বাধ্য হয়ে। নিশ্চয়ই সতীশবাবুর কথায়। সতীশবাবু একে তার চেয়ে সিনিয়র, তার উপরে এবারে গ্যাজেটে দেখলাম তিনি আসছে মাস থেকে হবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। কাজেই তার অনুরোধ রক্ষা করাই বুদ্ধিমানের কাজ। কিন্তু তুমি দেখে নিও রবিন, আমার দৃঢ় বিশ্বাস যে ভূপতির এই লুকোচুরি ব্যর্থ হবে। ভারতবর্ষের কোথাও এই তাসের আঙুলের ছাপের জোড়া পাওয়া যাবে না। অর্থাৎ ভূপতি প্রমাণ করতে পারবে না যে কোনো জানাশোনা দাগি অপরাধী এসব ডাক্তারকে খুন করেছে। তোমার এমন দৃঢ় বিশ্বাসের কারণ কি? তুমি কি কোনো মীমাংসা এসে উপস্থিত হয়েছ? তা হয়েছে বই কি। নানা প্রমাণের মাঝখানে আমি যে সূত্র গেঁথে চলেছি তার যে কমজোরি নয় এটা বুঝতে আমার বাকি নেই। গতকালও 11 তারিখে কোনো দুর্ঘটনা ঘটেনি বলে আজ সকালে নিরাশা আমার মন ভরে গিয়েছিল, কথা তুমি জানো। ভেবেছিলাম আমার সব ধারণাই বুঝি ব্যর্থ হয়ে গেল। তারপরেই ভূপতির মুখে যখন কালকের দুর্ঘটনার কথা শুনলাম, তখন আবার গভীর নিরাশার মধ্যে চলল ফের আসার আলো। আমি সাগরে বললুম, বলো কি হেমন্ত, তাহলে কি তুমি সত্যের সন্ধান পেয়েছ? পেয়েছি। কেই অপরাধী? তার নাম এখনো জানি না। তার ঠিকানা জেনেছ তো? হ্যাঁ। কোথায় কোথায়?
অন্ধকারে। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না না, সত্যি কথা বলছি। তাহলে তুমি অপরাধীর নাম বা ঠিকানা কিছুই জানো না? তবে তোমার এতটা আশার কারণ কি? মানুষ যে আশাবাদী, আশাই যে তার জীবনের সবচেয়ে বড় সম্বল। কিন্তু তোমার আশায় যদি ছাই পড়ে? ভয় নেই, তখন আমি কাঁদব না। কিন্তু শত্রু হাসবে। হাসতে দাও বন্ধু, হাসতে দাও। শত্রুকেও যে হাসাতে পারে, সার্থক তার জীবন। আমি রাগ করে বললুম, ভূপতিকে আমার ভালো লাগে না, কিন্তু তুমি হচ্ছ অসহনীয়। হেমন্ত বিপুল কৌতুকে অট্টহাস্য করে উঠল। হাসতে হাসতে বললে, ভায়া হে, অসহনীয় হওয়া শ্রেষ্ঠত্বের লক্ষণ। তপ্ত সূর্য অসহনীয়, কিন্তু মানুষ তবু তাকে ভালোবাসে। এও জানি বন্ধু, যতই অসহনীয় হই, তুমিও আমাকে ভালোবাসতে ছাড়বে না। যাক ওসব কথা। এই আমরা শরৎপাল রোডে এসে পড়েছি। এখন খুঁজে দেখতে হবে আমাদের ডিনার অপেক্ষা করছে কোন বাড়িতে। মোহনলালের বাড়িতে গিয়ে মোহনলালের দেখা পেলুম না। আমাদের অভ্যর্থনা করলেন একটি গৌরবর্ণ দীর্ঘদেহ ভদ্রলোক। পরনে তার খদ্দরের মোটা চাদর জামা কাপড়, দাড়িগোপ কামানো। বললেন, এসো বাবা, এসো। তোমাদের পরিচয় আমি শুনেছি। মোহনলাল আমার জামাই, সুতরাং তোমরাও আমার ছেলের মতো। সবিস্ময়ে তার মুখের পানে তাকালুম। ইনি ঈশানপুরের ধনকুবের জমিদার পরমানন্দ রায়চৌধুরী। বাংলাদেশের কত হাসপাতাল, কত বিদ্যালয়, কত অনাথ আশ্রম এবং কত দুর্ভিক্ষ পীড়িত ও বন্যাগ্রস্ত জেলা যে এর অবারিত ধনভাণ্ডার থেকে কত লক্ষ টাকা সাহায্য লাভ করেছে, তার হিসাব কেউ জানে না। পরম শ্রদ্ধা করে আমরা দুজনেই নত হয়ে তাকে প্রণাম করলাম। আমাদের আশীর্বাদ করে তিনি বললেন, বৈঠকখানায় বসবে, এসো। মক্কেলের এক জরুরি কাজে মোহনলালকে হঠাৎ বেরোতে হয়েছে। সে এসে পড়ল বলে। যদিও বুড়ো হয়েছি, তবু মোহনলাল যতক্ষণ না আসে আমি তোমাদের ভার গ্রহণ করতে পারবো। এসো। তিনি নিজেকে বুড়ো বলে পরিচিত করলেন বটে, কিন্তু তাকে দেখাচ্ছিল 40 বছরের সবল ব্যক্তির মতন। অবশ্য তারপরে শুনেছিলাম তিনি নাকি 50 পার হয়েছেন। বৈঠকখানায় গিয়ে ঢুকলাম। একেবারে আধুনিক কায়দায় সাজানো গুছানো ঘরটি। যেমন আলোর বাহার, তেমনি ছবির বাহার, তেমনি সোফা কোচ কার্পেটের বাহার। আমাদের সোফা কোচের উপরে আসন গ্রহণ করতে বলে পরমানন্দবাবু নিজে বসে পড়লেন কার্পেটের উপরে আসন পিড়ি হয়ে। হেমন্ত কোচের ওপরে বসতে গিয়েই দাঁড়িয়ে উঠে ব্যস্তভাবে বললেন, ওকে ওকে, আপনি বসবেন ওখানে? পরমানন্দবাবু মাথা নাড়তে নাড়তে ধীরে ধীরে বললেন, আর বাবা, আপনার বলতে সবাই যখন ছিল তখন আমিও ছিলাম বিলাসী ফুলবাবু। এখন সবাই আমাকে ছেড়ে গিয়েছে, তাই আমিও ছেড়ে দিয়েছি সমস্ত শখের বাহুল্য। আজ আমার শ্রেষ্ঠ আসন হচ্ছে ধরণী আসন, শ্রেষ্ঠ আহার হচ্ছে হবিবস্য, শ্রেষ্ঠ চিন্তা হচ্ছে পরকালের চিন্তা। আমি বললুম, তবে আমরাও কার্পেটের উপরে বসব। আমরা দুজনে তার সামনে কার্পেটের উপরই আসন গ্রহণ করলাম। তিনি আপত্তি করলেন না। বললেন, একালের ছেলেরা এখনো বয়োবৃদ্ধদের সম্মান ভোলেনি দেখে সুখী হলুম। তারপর তার সঙ্গে নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হলো খানিকক্ষণ। যদিও তিনি গম্ভীর নন, তবু 1 ঘন্টার মধ্যে তার মুখে একবারও দেখলাম না এতটুকু হাসির আভাস। পরমানন্দবাবু যেন মূর্তিমান বিষাদ। কথায় কথায় তিনি তার স্বর্গীয় কন্যার প্রসঙ্গ তুললেন কয়েকবার। বললেন, সংসারে আমার শেষ বন্ধন ছিল ওই মেয়েটি, তাকেও আমি হারালুম। আমার মতো অভাগা আর কেউ নেই। 2টি শিশু নাতি নাতনি আছে বটে, কিন্তু তাদের ভরসা আর রাখি না। ওই শিবরাত্রির সলতে দুটি চলতে চলতেই যেন চোখ বুঝতে পারি। এখন এই আমার একমাত্র কামনা। এমন সময় মোহনলাল এসে হাজির। তাকে দেখেই পরমানন্দবাবু উঠে দাঁড়িয়ে বললেন, এই তোমাদের বন্ধু এলো, আমার পালাও ফুরলো। নাও, এখন ওপরে উঠে বসো। তোমাদের পাশে কি আমাকে মানায় বাবা? এই যে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। তিনি তালতলার চটি পড়ে সশব্দে চলে গেলেন। মোহনলাল কাচুমাচু মুখে বললে, ভাই, আমি ছিলুম না বলে তোমরা। হেমন্ত বাধা দিয়ে বললে, থাক, তুমি যা বলতে চাও বুঝেছি।
আগে কিছু চায়ের ফরমাশ করো দেখি। ভৃত্যকে চা আনতে হুকুম দিয়ে মোহনলাল বললে, আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আলাপ হলো? আমি হেসে বললুম, আমরা তো আলাপ করতেই চেয়েছিলাম, কিন্তু ওর মন তো দেখলাম বিলাপে ভরা। হ্যাঁ, উনি নিজেও সেটা বুঝেন, তাই সমাজে মেলামেশা ছেড়ে দিয়েছেন। হেমন্ত বললে, কিন্তু চমৎকার চিত্তাকর্ষক লোক। ওরা বর্তমানে ঈশানপুরের জমিদারির মালিক হবে কে? জমিদারির অস্থাবর সম্পত্তির মালিক হবে আমার ছেলে, কিন্তু নগদ টাকা কড়ি সমস্তই উনি সাধারণ সৎ কাজে দান করে যেতে চান। এর মধ্যে উইলও নাকি হয়ে গেছে। আমি বললুম, এমন সাধু পুরুষ এখানে দেখা যায় না। চা এলো। একটা পেয়ালা তুলে নিয়ে হেমন্ত বললে, এইবারে কাজের কথা হোক। আমার সঙ্গে তোমার কি পরামর্শ আছে? মোহনলালের মুখের ওপরে একটা কালো ছায়া নেমে এলো। একটু চুপ করে থেকেছে, বললে, ঠিক পরামর্শ নয় ভাই, একটা কারণে আমি বড় বিস্মিত হয়েছি। কারণটা শুনি। তাহলে একটু গোড়া থেকেই বলতে হয়। কাল তোমাকে বলেছি আমার স্ত্রীর মৃত্যু হয়েছে আজ 3 মাস। তার আগে প্রায় 1.5 বছর ধরে তিনি রোগ ভোগ করেছেন, আর গোড়া থেকে শেষ পর্যন্ত ছিলেন ডাক্তার সুনীল চৌধুরীর চিকিৎসাধীনে। অসুখটা কি? অ্যালোপ্যাথরা বলছেন ক্যান্সার, কবিরাজরা বলছেন অন্য রোগ। রোগ কিছুতেই কমছে না দেখে মিস্টার চৌধুরী 8-4 জন বড় বড় ডাক্তার এনে একদিন পরামর্শ করলেন। পরামর্শে স্থির হলো অস্ত্রচিকিৎসার দরকার। আমি আর বিশেষ করে আমার শ্বশুরমশাই ছিলাম অস্ত্রচিকিৎসার বিরুদ্ধে, কিন্তু ডাক্তার এমন ভয় দেখালেন যে শেষটা আমাদেরও বাধ্য হয়ে মত দিতে হলো। অস্ত্রচিকিৎসার 3 দিন পরে আমার স্ত্রীর মৃত্যু হয়। হেমন্ত বললে, অত্যন্ত দুঃখের কথা, কিন্তু এই বিষয় নিয়ে এখন আর আলোচনা করে লাভ তো নেই। জানি, কিন্তু আমার স্ত্রীর মৃত্যু নিয়ে আলোচনা করবার জন্য আমি তোমাকে ডাকিনি। তবে কলকাতার ডাক্তারের পর ডাক্তার হত্যা হচ্ছে, আর তুমি হচ্ছে সেই রহস্যময় মামলার প্রধান পরামর্শদাতা। কে তোমাকে বললে? নামে দরকার নেই, বলো একথা সত্য কিনা। হ্যাঁ। 3 জন ডাক্তার মারা পড়েছেন। চতুর্থ ডাক্তার মিস্টার চৌধুরী মারা যেতে যেতে বেঁচে গিয়েছেন। আক্রান্ত হতে বাকি আছেন আর মাত্র একজন, গম্ভীর স্বরে বললে হেমন্ত। আমি সবিস্ময়ে হেমন্তের মুখে পানে তাকিয়ে দেখলাম। এই কথাতে সে আমার কাছেও প্রকাশ করেনি। চমকে উঠে বিবর্ণ মুখে মোহনলাল বললে, এ কথাও তুমি জানো? জানি। বাদো বাদো গলায় থেমে থেমে মোহনলাল বললে, আমার স্ত্রীর জন্য ডাক্তারদের যে পরামর্শ সভা বসেছিল, তাতে কোন কোন চিকিৎসক ছিলেন জানো? মৈনুমোহন দত্ত, এন বসু, MC বিশ্বাস, সুনীল চৌধুরী আর সন্তোষ কুমার সেন। তুমি দেখছো হেমন্ত, সেদিন যারা আমার বাড়িতে হাজির ছিলেন, আক্রমণ হয়েছে কেবল তাদের উপরই, বাকি একজন ছাড়া। কিন্তু কে বলতে পারে কবে তারও মাথায় পড়বে কারা? হত্যাকারীর দৃষ্টি কবে যে সন্তোষবাবুর উপরে পড়বে সেটা আমার অজানা নেই। হেমন্ত কথাগুলো বললে বেশ সহজ ও শান্তভাবে। ভয় বিহুল চোখে মোহনলাল বললে, ভাই, এই আমার গুপ্ত কথা। আমি এই রহস্যের কারণ বুঝতে পারছি না। দিনরাত খালি এই কথাই ভাবছি, অথচ কারো কাছে কিছু প্রকাশ করতে সাহস পাচ্ছি না। তুমি এর কোনো সদুত্তর দিতে পারো? সেটা আমার সাধ্যের বাইরে। অথচ তুমি এত কথা জানো। অনেক কথাই জানি, কিন্তু আপাতত শেষ কথা বলবার শক্তি আমার নেই। আমার অবস্থা এখন কীরকম জানো? পরদীপমালা নগরে নগরে তুমি যে তিমিরে, আমি সেই তিমিরে। আমি জিজ্ঞাসা করলুম, তোমার শ্বশুরমশাই কথা জানেন? জানেন। তিনি আবার আমার চেয়েও বেশি অভিভূত হয়ে পড়েছেন। তার মন নরম, কেউ একটা পোকা মারলেও তার সহ্য হয় না। তৃতীয় হত্যাকাণ্ডের পর থেকে ভয়ে তিনি খবরের কাগজ পড়া পর্যন্ত ছেড়ে দিয়েছেন। হেমন্ত জিজ্ঞাসা করলে, ডাক্তার সন্তোষ কুমার সেনের ঠিকানা কি? 5 নম্বর মদন ঠাকুর রোড, বালিগঞ্জ। ঠিকানাটা পকেট বুকে টুকে নিয়ে হেমন্ত উঠে দাঁড়িয়ে বললে, মোহনলাল, আমার খিদে পেয়েছে। চলো চলো, খাবার তৈরি। বৈঠকখানা থেকে বেরিয়ে দেখি ওপরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন পরমানন্দবাবু। মোহনলাল জিজ্ঞাসা করলে, আপনি কি বাসা যাচ্ছেন? হ্যাঁ বাবা, রাত হলো। তোমার বন্ধু দুটিকে ভালো লাগলো, ওদের আবার দেখতে পেলে খুশি হব। পরমানন্দবাবু চলে গেলেন। আমরাও মোহনলালের পেছনে পেছনে চললুম খাবার ঘরের দিকে। গাড়িতে উঠে বাড়ি ফেরবার পথে হেমন্তকে বললাম, তুমি আগে থাকতেই জানতে 5 জন ডাক্তারের মৃত্যু হবার সম্ভাবনা? জানতুম বললে ঠিক হবে না, অনুমান করেছিলাম। অথচ আমার কাছে ঘুণাক্ষরেও প্রকাশ করনি। এই ব্যাপারটা ক খ পড়ার মতো সহজ, আমি আবার প্রকাশ করব কি?
তোমার কাছে সহজ হতে পারে, আমার কাছে নয়। তুমি যদি ভূপতির দলের লোক হও, আমি কি করব বলো? একদিন তোমাকে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে এই মামলার অপরাধী হচ্ছে রোমান্টিক বা উৎকট কল্পনারসিক। এমনকি এই রহস্যময় তাসের পাঞ্জার দিকেও তোমার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তবু তুমি বুঝতে চেষ্টা করোনি ঘটনাস্থলে বারবার কেন ওই তাসের পাঞ্জা পাওয়া যায়। আর কোনো ফোঁটার তাস নয়, কেবল পাঞ্জা। কেন প্রথম খুনের পর তার একটা ফোঁটা, দ্বিতীয় খুনের পর দুটো, তৃতীয় খুনের পর তিনটে ফোঁটা কেটে বার করে নেওয়া হয়? এর কারণ কি এই নয় যে হত্যাকারী বারবার পাঞ্জা বা 5 ফোঁটার তাস ফেলে গিয়ে এটাই জানাতে চায় 5জন লোককে হত্যা করাই হচ্ছে তার উদ্দেশ্য? আর এক একজনকে খুন করার সঙ্গে সঙ্গে এক একটা ফোঁটা লুপ্ত করে বোঝাবার পক্ষে ব্যাপারটা যথেষ্ট সহজ করে দিয়ে গেছে। আমার চোখ ফুটল, লজ্জিত স্বরে বললুম, ভাই, আমার নির্বুদ্ধিতার জন্য আমাকে ক্ষমা করো। আমি ভেবেছিলাম ও তাসের পাঞ্জা হচ্ছে কোনো গুপ্ত দলের সাংকেতিক চিহ্ন। হ্যাঁ, ও কথা তুমি মনে করতে পারতে যদি প্রত্যেক বাড়ি পাওয়া যেত অক্ষত তাসের পাঞ্জা। কিন্তু প্রত্যেক খুনের পর কাটা ফোঁটা সংখ্যা বাড়ছে দেখেও কেমন করে তুমি অমন ভুল ধারণা করেছিলে? আর আমাকে লজ্জা দিও না ভাই, আমি ঘাট মানছি। না রবিন, এ ঘাট মানার কথা নয়। ভগবান আমাদের দুজনকেই চোখ কান দিয়েছেন, মানুষের উপযোগী মস্তিষ্ক দিতেও কৃপণতা করেননি। আমরা দুজনে একই সময়ে একই ঘটনাক্ষেত্রে একসঙ্গে চলছি ফিরছি, সব দেখছি শুনছি, পরীক্ষার আলোচনা করছি। তোমার আলারে কিছুই হচ্ছে না। তবু তুমি যদি সত্য উপলব্ধি করতে না পারো, তাহলে সেটা হবে দুঃখের কথা। কারণ তুমি নও, পৃথিবীর অধিকাংশ লোকই এই দলে। তারা কান থাকতেও কালা, চোখ থাকতেও অন্ধ, বুদ্ধি থাকতেও নির্বোধ। আমাদের সকলেরই ভেতরে আছে অব্যবহৃত শক্তি। সেই শক্তিকে ব্যবহার করতে শেখো, সেটাই আমার অনুরোধ। আমি জবাব দেওয়ার ভাষা খুঁজে পেলাম না। একটু চুপ করে থেকে হেমন্ত বললে, আজ একটা মস্ত দরকারি ব্যাপার লক্ষ্য করেছো? কখন? যখন আমরা মোহনলালের বৈঠকখানা থেকে খাবার ঘরে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে এসে দাঁড়াই, তখন তুমি ছিলে ঠিক মোহনলালের পাশে আর আমি ছিলাম পেছনে। সুতরাং দেখবার সুবিধা ছিল তোমারই বেশি। মোহনলাল যখন তার শ্বশুরের সঙ্গে কথা বলছিল, তখন তুমি কিছু লক্ষ্য করোনি? না। রবিন, তোমার ওপরে রাগ করবো কি? তুমি হচ্ছে করুণার পাত্র। এত বড় স্পষ্ট আর রোমাঞ্চকর ব্যাপারটাও তোমার চোখ এড়িয়ে গেল। আমি অপরাধীর মতো বললুম, তোমার কথা যে আমি কিছু বুঝতে পারছি না ভাই। কি আমার চোখ এড়িয়ে গেছে? তুমি কি মোহনলালকেই সন্দেহ করো? হেমন্ত এবারে ধমক দিয়ে বললে, থামো থামো, আর কোনো কথা তোমার জিজ্ঞাসা করবার কোনো অধিকার নেই। যাও মায়ের কোলে শুয়ে ঝিনুকে করে দুধ খাও গে, আমার সঙ্গে আর বেরিও না। মোহনলালের বাড়িতে এমন কী রোমাঞ্চকর দৃশ্য আমার দৃষ্টি এড়িয়ে গেছে। গেল দুদিন ধরে সে কথাই ভাবছি আর ভাবছি ক্রমাগত, কিন্তু কিছুতেই কিছু আন্দাজ করতে পারলুম না। মোহনলালকে এই ভয়াবহ কাণ্ডে সন্দেহ করবার কোনো কারণ আছে নাকি? তার বাড়ির পরামর্শ সভায় যে 5জন ডাক্তার ছিলেন এবং যারা এক বাক্যে মত দিয়েছিলেন তার স্ত্রীর দেহে অস্ত্র প্রয়োগ করবার জন্য, আক্রমণ হয়েছে কেবল তাদেরই 4জনের উপরে। এটা কিছু সন্দেহের কথা বটে। তবে অস্ত্রোপচারের পর তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে মোহনলাল বড়জোর ডাক্তারদের উপরে বিরক্ত হতে পারে, কিন্তু বিরক্তি এক কথা আর নরহত্যা অন্য কথা। মোহনলালের মতো শিক্ষিত যুবক এই অদ্ভুত কারণে যে নরহত্যা করতে পারবে, এ কথা তো স্বপ্নেরও অগোচর। আর হত্যাকারী হলে মোহনলাল কখনো হেমন্তের কাছে সেদিন অত বড় গুপ্ত কথাটা জাহির করে ফেলত না। সে যখন জানে যে হেমন্তই এসব খুনের মামলা তদারক করছে, তখন সে কি তাকে চেঁচে ডেকে এনে আত্মপ্রকাশ করে একটা ভীষণ সন্দেহের বোঝা নিজের মাথার উপরে গ্রহণ করতে পারত? আচ্ছা, অতখানি সরলতা তার ছলনা নয়তো? হয়তো সে বুঝেছে হেমন্তের মতো পাকা ডিটেকটিভ চোখে ধুলো দেওয়া সম্ভব নয়। যে সত্য সে পরে নিজেই আবিষ্কার করে ফেলবে, সে সম্বন্ধে আগে থাকতে নির্দোষের মতো সাফাই গাইলে অনেকটা নিরাপদ হওয়ার সম্ভাবনা আছে। আর এটাও ভেবেছিল যে তার সরলতায় ভুলে হেমন্ত কথায় কথায় ফাঁস করে ফেলবে সে কতখানি জানে আর কতখানি জানে না। ডাক্তার চৌধুরী বলেন, হত্যাকারী তাকে আক্রমণ করবার আগে প্রতিশোধ বলে চাপা গর্জন করে উঠেছিল। এ কথাও তো সন্দেহকে চালিত করে মোহনলালের দিকে। কয়েকবার ভেবেছিলাম হেমন্তের কাছে এই প্রসঙ্গটা তুলি,
কিন্তু পারিনি, আবার ধমক খেয়ে বোকা বনবার ভয়। আজ সুগম্ভীর মুখে আধিক্যতার ভাব নিয়ে ভূপতিবাবু এসে হাজির। তার মুখ, চোখ ও চরণভঙ্গি বলছে যেন, আমার দিকে চেয়ে দেখো, হাম মার দিয়া কিল্লা। ইজি চেয়ারে শায়িত হেমন্ত অর্ধমুদ্রিত নেত্রে তার দিকে চেয়ে ঈষৎ হাস্য করে বললে, হ্যাঁ, বুঝতে পেরেছি আপনি আর জবর খবরের রাজা, কিন্তু কোন দিক জয় করলেন? আগে চা চাই, কারণ গলা শুকিয়ে গেছে। সঙ্গে চাই টা, কারণ উদর গহ্বরে নাড়ি ভুড়ি ছাড়া আর যাবতীয় কিছু হজম হয়ে গেছে। চপ, কাটলেট, কারি, কোরমা, এমনকি ফাউল রোস্ট পেলেও আপত্তি করব না। আমি আশ্চর্য হয়ে বললুম, বলেন কি মশাই, এই বৈকালে চায়ের সঙ্গে কারি, কোরমা, রোস্ট? এই যে ভদ্র সমাজে অবৈধ রীতি, একেবারে অচল। আমি বাবা গেরস্তের ছেলে, এ খাবো না ও খাবো না বলি না। সমুখ দেশে যে কোনো খাদ্য আবির্ভূত হবে, আমার উদর বলবে স্বাগত। ভাই হেমন্তবাবু, আজ কি আশা করতে পারি? আপাতত কাটলেট আর টিকিয়া কাবাব আদেশ করলেই আসতে পারে। আর পেয়ালা তিনেক চা? নিশ্চয়ই। বেশ, তাই সই। ভূপতিবাবু চেয়ারের ওপরে যে আসন গ্রহণ করলেন, পাড়ার লোকে সেটা জানতে পারলে। তারপর খবরটা শুনি, খনির আঙুলের ছাপের কতকটা কিনারা হয়েছে। কতকটা মানে? ওটা কথার কথা আর কি। পাঞ্জাবের একটা পেশোয়ারির আঙুলের সঙ্গে আমাদের তাসের পাঞ্জার আঙুলের ছাপ মিলে গেছে। মিলে গেছে? সবিস্ময় এই কথা বলে হেমন্ত খাড়া হয়ে উঠে বসল। ওই প্রায় মিলে গেছে আর কি। ও, প্রায়। হেমন্ত আবার ইজি চেয়ারের উপরে এলিয়ে পড়ল। অবশ্যই 2-3 জায়গা মেলেনি, সেটা আমি বুঝেছি। না মেলবার কারণও আছে। আছে নাকি? হ্যাঁ, যে সময় পেশোয়ারিরটা আঙুলের চাপ নেওয়া হয়, তখন তার আঙুলটা আহত ছিল। হেমন্তের মুখে আবার উত্তেজনার চিহ্ন দেখা দিলে, কিন্তু সে মুখে কিছু বললে না। আমি জিজ্ঞাসা করলুম, সে পেশোয়ারিটা এখন কোথায়? 3 মাস আগে সে ছিল লখনৌয়ে। সেখান থেকে সে যে বর্ধমানে আসে তাও জানা গিয়েছে, কিন্তু তারপর তার আর পাত্তা পাওয়া যাচ্ছে না। আমি বলি যে বর্ধমানে এসেছে সে কলকাতাতেও আসতে পারে, কি বলেন? তাই নয় কি? কলকাতা পুলিশের টনক নড়িয়ে দিয়েছি, চারিদিকে চলছে খোঁজাখুঁজি, ব্যাটা ধরা পড়ল বলে। হেমন্ত বললে, কিন্তু এই পেশোয়ারি ভদ্রলোক বেছে বেছে বাঙালি ডাক্তার হত্যা করবে কেন? তার কারণ তো আগেই দেখিয়েছি। একদল হাতুড়ে ডাক্তার পথ থেকে কাটা সরাবার জন্য গুন্ডা নিযুক্ত করেছে। গুন্ডারা ঘটনাস্থলে তাসের পাঞ্জা ফেলে যাবে কেন? ওটা তাদের গুপ্তদলের সাংকেতিক চিহ্ন। অনেক মাথা খাটিয়ে ভেবেচিন্তে আমি এই সত্য আবিষ্কার করেছি। আপনি আর রবীন্দ্র দেখছি একই ধরনের চিন্তা ভাবনা করছেন। আমার দিকে চেয়ে 2 ভুরু নাচাতে নাচাতে ভূপতিবাবু বললেন, তাই নাকি ভায়া, তাই নাকি? এই জন্যই ইংরেজি প্রবাদে বলে, মহাজনরা একই রকম ভাবনা ভাবেন। বলেই ঘরের ছাদ দেওয়াল ফাটিয়ে এমন হাহারবে চেঁচিয়ে উঠলেন যে 2টো টিকটিকি প্রাণপণে দৌড় মেরে অদৃশ্য হলো কোথায়। হেমন্ত আমাকে ভূপতিবাবুর দলে ফেলে দিলে বলে রাগে আমার সর্বশরীর জ্বলতে লাগলো। ভূপতিবাবু হাঁকলেন, ওরে বাবা মধু, খানা কই রে, খানা কই? মধু খাবার হাতে করে ঘরের ভেতরে প্রবেশ করলে। হেমন্ত বললে, ভূপতিবাবু, বিশ্ববিখ্যাত ফরাসি ডিটেকটিভরা আঙুলের ছাপকে খুব বেশি আমল দেয় না। দেয় না নাকি? একখানা আস্ত কাটলের অনায়াসে বদন বিবরে নিক্ষেপ করে ভূপতিবাবু জড়িত স্বরে বলে, তারা গাধা। গাধার সঙ্গে তাদের কোনো সাদৃশ্য দেখিনি। আঙুলের ছাপকে খুব বেশি আমল না দিলেও তারা অগ্রাহ্য করে না। তবে অপরাধী গ্রেপ্তার করবার জন্য তারা আঙুলের চেয়ে সুবিধাজনক উপায় আবিষ্কার করেছে। ইতিমধ্যে 2 বিরাট গ্রাসে 2খানা কাটলেট উড়ে গেছে। এইবার টিকিয়া কাবাবকে আক্রমণ করে ভূপতিবাবু প্রায় অস্পষ্ট স্বরে বললেন, উপায়টা কি শুনি? কান। বিপুল বিস্ময়ে
বাকি টিকিয়া কাবাব খানার কথা ভুলে গিয়ে ভূপতিবাবু বললেন, কান? কিসের কান? গাধার কান নাকি? না, গাধার কানের ওপরে দখল আছে কাদের, সে কথা এখন বলে শান্তিভঙ্গ করতে চাই না। ফরাসি ডিটেকটিভদের কারবার কেবলমাত্র মানুষের কান নিয়ে। বাকি টিকিয়া কাবাব খানাকে উদর ভাণ্ডারে প্রেরণ করে ভূপতিবাবু বললেন, আপনার কথা মশাই বুঝতে পারছি না। আমি যখন ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে বেড়াতে যাই, তখন ফরাসি পুলিশের প্রধান কার্যালয় দেখতে গেছিলাম। সেখানে কেবল পুলিশের লোকের জন্য একটি মস্ত জাদুঘর আছে। সে ঘরে ঢুকে প্রথমে কি চোখে পড়ল জানেন? এক হাত বড় একখানা মানুষের কান। সে কানের এক এক অংশ নীল, লাল, হলদে ও সাদা রঙে আঁকা। এক একটি অংশ এক একটি অক্ষরে চিহ্নিত। তার এইরকম 20টি বিভিন্ন অংশ আছে। চায়ের দ্বিতীয় পেয়ালা দ্বিতীয় চুমুকে খালি করে ভূপতিবাবু বললেন, বাপ্পা, কান নিয়ে এত টাঁটারির মানে হয় না। তাদের মতে খুব মানে হয়, কারণ তারা বহু পরীক্ষার পর বুঝতে পেরেছে যে সারা জগৎ খুঁজলেও একরকম দেখতে দুখানা কান আবিষ্কার করা অসম্ভব। তাই তারা অপরাধী গ্রেপ্তার করে কান দেখে। কান টানলেই মাথা আসে বলে? প্রায় সেরকমই আর কি। সব দেশেই অপরাধীদের ফটো তুলে রাখা হয়, তার সঙ্গে মিলিয়ে আসামি শনাক্ত করবার জন্য। কিন্তু ফরাসি পুলিশের মতে এই প্রথা বিজ্ঞানসম্মত নয়, কারণ পৃথিবীতে অবিকল একই রকম দেখতে একাধিক মানুষের অভাব নেই। এই কথা আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস অবিশ্বাসে তাদের কিছু আসে যায় না, তবে আমাকে বাধ্য হয়ে বিশ্বাস করতে হলো, কারণ জাদুঘরের অধ্যক্ষ আমাকে দুখানি ফটো দেখিয়ে বললেন, এই ছবি দুখানা দেখে আপনার কি মনে হয়? আমি বললুম, এ দেখছি তো একই লোকের দুরকম ফটো। তিনি বললেন, না, এ দুখানা মোটেই একজন লোকেরই ফটো নয়। দেখছেন তো প্রকৃতি কীরকম অবিবেচক। তিনি দুজন মানুষ পৃথিবীতে পাঠিয়ে দেন, কিন্তু তাদের মুখ দেখতে অবিকল একরকম। এতে আমাদের অর্থাৎ গোয়েন্দাদের কতটা বিপদে পড়তে হয় বলুন দেখি। ফটোর সঙ্গে মিলিয়ে লোককে গ্রেপ্তার করলাম, কিন্তু আদালতে প্রমাণিত হলো সে আমাদের ফটোর মানুষই নয়। আসামি খালাস পেয়ে করলে আমাদের নামে মানহানির নালিশ। তারপর দেখুন, রাস্তা চলতে চলতে কারোর উপরে সন্দেহ হলেই আমরা তাকে ধরে বলতে পারি না, বসাই বার করুন তো হাত, আপনার আঙুলের ছাপ চাই। কিন্তু এই ক্ষেত্রে তার কান হয় আমাদের সহায়। বুঝেছেন ভূপতিবাবু, ফরাসি গোয়েন্দারা কান সম্বন্ধে অত্যন্ত বিশেষজ্ঞ। গোয়েন্দা পাঠশালায় ভর্তি হলেই তাদের কর্ণ সংক্রান্ত শিক্ষা নিতে হবে। তারপর তারা যখন কোনো অপরাধী ধরতে যায়, তখন তাদের আসামির কানের বিশেষত্বগুলো বলে দেওয়া হয়। আসামি যেরকম ছদ্মবেশী ধারণ করুক, তা তাদের ঠোঁট, মুখ, নাক, চোখ যেরকমই হোক। ফরাসি গোয়েন্দারা সেসব নিয়ে একটু মাথা ঘামায় না। সে কারোর মুখের দিকেই তাকায় না। প্রিয় জনতার ভেতরেও কেবল কান দেখেই আসামিকে চিনতে পারে। ভূপতিবাবু অবিশ্বাসের স্বরে বললেন, যা, কি যে বলেন! বিশ্বাস করুন ভূপতিবাবু, এর একটাও কথা আমার বানানো নয়। আমি সচক্ষে যা দেখেছি, সকর্ণে যা শুনেছি, তাই আপনাকে বলব। ভূপতিবাবু বিশ্বাস করলেন কিনা জানি না, কিন্তু আর কোনো প্রতিবাদ করলেন না। একটু পরেই তিনি বিদায় নিলেন। হেমন্ত অনেকক্ষণ গম্ভীর হয়ে কি ভাবলে, তারপর বললে, রবিন, ভূপতি ওই পেশোয়ারির কথা বলে আমার মনটা খারাপ করে দিয়ে গেল। ওর কথা যদি সত্য হয়, তাহলে এতদিন ধরে যা গড়ে আসছি তার সমস্তটাই ভেঙে পড়ে যাবে তাসের বাড়ির মতো। ভূপতির কাছে আমারও হবে বিষম পরাজয়। আমি বললুম, দিন রাত তুমি একই ভাবনা নিয়ে বড় বেশি মাথা ঘামাচ্ছ। চলো, মনকে চড়িয়ে দেবার জন্য আজ একটু বেরিয়ে আসি। মন্দ কথা নয়, কিন্তু কোথায় যাই বলো দেখি? অনেকদিন পরে শিশির ভাদুড়ি আবার আলমগীরের ভূমিকায় নামবেন। সেখানে গেলে কেমন হয়? মন্দ হয় না। খুনির পরচুলার চেয়ে শিশির ভাদুড়ির পরচুলা ঢের বেশি নিরাপদ। ভাদুড়ির জয় হোক। সেই রাত্রে থিয়েটার ভাঙল রাত প্রায় 1টার সময়। অভিনয় দেখতে দেখতেই শুনতে পেয়েছিলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রাস্তায় বেরিয়ে দেখি 1 হাঁটু জল। হেমন্তের বাড়ির খানিক আগেই মোটর হলো অচল। হাঁটুর ওপরে কাপড় তুলে হেমন্তের বাড়ির সামনে এসে বললাম, তুমি তো নিজের আস্তানায় এলে ভাই, এখন আমার উপায়। কেন, তুমিও আমার শয্যার অংশগ্রহণ করবে? চলো না।
অগত্যা তার প্রস্তাবেই সায় দিলাম। দোতলায় হেমন্তর স্বয়ংগৃহ। বাইরে থেকে দরজার শিকল খুলে ঘরের ভেতরে ঢুকেই হেমন্ত চিৎকার করে আবার এক লাফ মেরে বাইরে এসে পড়ল। আমি চমকে উঠে বললাম, কি কি অমন করলে কেন? দু হাতে বুক চেপে ছুটে নিচে নামতে নামতে হেমন্ত প্রায় বদ্ধস্বরে বললে, পালিয়ে এসো, পালিয়ে এসো। হতবম্বের মতো তার পেছনে পেছনে ছুটে নিচে চলে এলাম। নিচের দালানে বসে বসে হেমন্ত খক খক করে ভয়ানক কাঁদতে লাগলো। কিছুই বুঝতে পারলাম না, আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। মনের ভেতরে প্রশ্নের পর প্রশ্ন জাগতে লাগলো। তার শোবার ঘরে কি আছে? আমরা নিচে পালিয়ে এলাম কার ভয়? হেমন্ত মন ছটপট করছে কেন? খানিকক্ষণ পরে সে একটু সুস্থ হলো। ব্যাপার কি হেমন্ত? ভগবান রক্ষা করেছেন, আর একটু হলেই প্রাণে মারা পড়তে হতো। কি বলছো তুমি? ক্লোরিন। সে আবার কি? বিষাক্ত গ্যাস। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। আমিও গ্যাস চিনি। কিন্তু তোমার ঘরে গ্যাস আসবে কোথা থেকে? সেটাই হচ্ছে প্রশ্ন। হেমন্ত নীরবে ভাবতে লাগলো। তারপর গম্ভীর স্বরে বললে, রবিন, আমরা যাদের খুঁজছি আজ তাদের কেউ এসেছিল আমার বাড়িতে। সর্বনাশ! বলো কি? খুনি বুঝেছে আমাকে দুনিয়া থেকে সরাতে না পারলে সে নিরাপদ হবে না। কিন্তু সে গ্যাস ব্যবহার করলে কেমন করে? তোমার ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল। হ্যাঁ, বৃষ্টি পড়েছে বলে মধু জানলাগুলোও বন্ধ রেখেছে। কিন্তু পাশের মাঠের বটগাছ বেয়ে আমার বাড়ির দোতলার ছাদে ওঠা কিছুমাত্র কঠিন নয়। লক্ষ্য করলেই দেখবে আমার ঘরের ভেন্টিলেটরগুলো অতিরিক্ত বড়। ঘরের ভেতরে হয়তো বিষাক্ত গ্যাস পাঠানো হয়েছে ওই পথেই। খুব সম্ভব খুনির আবির্ভাব বেশিক্ষণ আগে হয়নি। সে ভেবেছিল আমি ঘরের ভেতরেই ঘুমিয়ে আছি। রবিন, ভাগ্যে আমরা থিয়েটার দেখতে গিয়েছিলাম। তোমাদের শিশির ভাদুড়ি আমাদের প্রাণ রক্ষা করেছেন। বুকের ভেতরটা কাঁপতে লাগলো। খুনি যখন আমাদের চেনে তখন আমরাও হয়তো তাকে চিনি। কেবল সাহসী নয়, তার মৌলিকতা ও চাতুর্য বিস্ময়কর। ক্লোরিন! আমি তার নাম শুনেছি মাত্র, তার গুণাগুণ কিছুই জানি না। হেমন্ত রসায়নবিদ্যায় পণ্ডিত, ও সমস্ত নিয়ে রীতিমতো নাড়াচাড়া করার অভ্যেস তার আছে। তাই সে এত সহজে আসল ব্যাপারটা ধরে ফেলেছে। কিন্তু ধন্য এই অজানা হত্যাকারী ক্লোরিনের সাহায্যে নরহত্যা করবার চেষ্টা এর আগে আর কোনো ভারতীয় খুনি করেছে বলে তো শুনিনি। হেমন্ত বললে, গত মহাযুদ্ধে জার্মানরাই প্রথমে নীলাভ হলদে রঙের সাংঘাতিক গ্যাস প্রথম ব্যবহার করে। ডাক্তারদের ক্লোরোফর্মে ওই গ্যাসের অংশ আছে। ক্লোরিন যাকে মারে অত্যন্ত যন্ত্রণা দিয়ে মারে। এ দেখো না, তার সংস্পর্শে আসতে না আসতে আমারই কি দশা হয়েছে। এখনও আমি ভালো করে নিঃশ্বাস টানতে পারছি না। দুপুরবেলায় হন্তদন্তের মতন ঘরের ভেতরে ঢুকে ভূপতিবাবু বললেন, বেটা বড়ই ফাঁকি দিয়ে পালিয়ে গেল মশাই। হেমন্ত ক্রিমিনোলজির পাতা উল্টাচ্ছিল। আমি পড়ছিলাম বাইরেনের কবিতা। বইখানা বন্ধ করে হেমন্ত বললে, পালিয়ে গেল? কে? মোহাম্মদ খা। ও, আপনার আবিষ্কৃত সেই পেশোয়ারি? খুশি হয়ে একগাল হেসে ভূপতিবাবু বললেন, হ্যাঁ, তা বলতে পারেন। সে আমারই আবিষ্কার বটে। আপনি তো পারলেন না, কাজেই বাধ্য হয়ে আমাকেই আবিষ্কার করতে হলো। তাহলে মোহাম্মদ খা বহলতবিয়েতে রাজধানীতেই বিরাজমান। বেশ বেশ, আপনার সিদ্ধান্ত দেখছি আরও দৃঢ় হলো। তাহলেই তো, চেষ্টা করলে কি না হয়। চেষ্টা করলে আরশোলা কি পাখি হতে পারে? পাখি না হোক, উঠতে পারে তো। সাধু, আপনার যুক্তি অকাট্য। ঠাট্টা রাখুন, কাজের কথা শুনুন। লোকের মুখে শুনলাম মোহাম্মদ টেরিটি বাজারের এক কফিখানায় গিয়ে ঢুকেছে। তখনই লোকজন নিয়ে আমিও সেখানে ছুটলাম। কফিখানায় গিয়ে দেখি সে আমাদের দিকে পেছন ফিরে বসে সাঙ্গপাঙ্গদের সঙ্গে খাবার খাচ্ছে। আমি তাড়াতাড়ি তাকে চেপে ধরতে গেলাম। কেউ তাকে ইশারায় সাবধান করে দিলে কিনা জানি না, কিন্তু তার কাছে যেতেই সে আচমকা উঠে দাঁড়িয়ে ফিরে আমার পেটে মারলে এক লাথি। আমি তো তখনই পপত ধরণী তলে। সে বেটা দৌড় মেরে পেছনের দরজা দিয়ে কোথায় সরে পড়ল। আর আপনি পেটে হাত বুলোতে বুলোতে থানায় ফিরে এলেন।
হাসছেন বটে, কিন্তু ব্যাটার দৈত্যর মতন চেহারা দেখলে ও হাসি শুকিয়ে যেত। জানেন না তো তার লাথিতে কি জোর। আপনারা হচ্ছেন গিয়ে ইজি চেয়ারের বাবু গোয়েন্দা। আমাদের মতো হাতে নাতে আসামি ধরতে হলে টের পেতেন মজাটা। বসুন বসুন, বিশ্রাম করুন। একটু শরবত টরবত খাবেন? দেখতেই তো পাচ্ছেন গলদঘর্ম হয়ে উঠেছি, শরবত পেলে তো বাঁচি। শরবত পান করে পাখার তলায় বসে ভূপতিবাবু যখন একটু ঠান্ডা হলেন, হেমন্ত বললেন, আপনি সাইকোলজি পড়েছেন? এই আকস্মিক প্রশ্নে বিস্মিত হয়ে ভূপতিবাবু বললেন, কেন বলুন দেখি। প্রত্যেক পুলিশ কর্মচারীর উচিত মনোবিজ্ঞান পাঠ করা। পড়ে কি ঘোড়ার ডিম হবে? এমন অনেক অপরাধ আছে মনোবিজ্ঞানে পণ্ডিত না হলে যার গুপ্ত কথা বোঝা যায় না। মানুষের মন হচ্ছে এক অদৃশ্য আশ্চর্য জগৎ। সেখানে একই সঙ্গে থাকে ভগবানের আশীর্বাদ আর শয়তানের অভিশাপ। সেখানে কালোকে জড়িয়ে থাকে আলো। সেখানে কুৎসিতের সঙ্গে সুন্দর খেলে লুকোচুরি খেলা। মানুষ সম্পূর্ণ ভালো বা সম্পূর্ণ মন্দ নয়, ওই দুইয়ে জড়িয়েই মানুষ পূর্ণ আকার পায়। মনোবিজ্ঞানে জ্ঞান হলে বুঝবেন দানবও করতে পারে দেবতার কাজ, আবার দানব হতেও দেবতার বেশিক্ষণ লাগে না। আপনারা আসামির মনকে কেবল অপরাধী মন বলেই ধরে নেন, গ্রহণ করেন না তাকে মানুষের মন বলে। বাপরে, এই যে কাব্যি! যা বললুম মনে করে রাখবেন, কেন বললুম পরে বুঝতে পারবেন। যাকে কথা, তাহলে ভূপতিবাবু, আপনার মতে মোহাম্মদই হচ্ছে আসল অপরাধী? নিশ্চয়ই, নইলে সে পালাবে কেন? এই যুক্তিটাও চমৎকার, কিন্তু একটা মস্ত কথা ভুলবেন না। মৃত ডাক্তার বিশ্বাসের দারোয়ান আর ডাক্তার সুনীল চৌধুরীর মতে যে লোকটা দুবারই মোটর থেকে নেমেছিল সে হচ্ছে এক কুলকোজা বৃদ্ধ, দাড়ি গোঁফওয়ালা বাঙালি। মোহাম্মদ হয়তো ড্রাইভারের পোশাক পরে গাড়ির ভিতরেই থাকে। সেক্ষেত্রেও আপনাকে স্বীকার করতে হবে যে মোহাম্মদ গ্রেপ্তার হলেও হয়তো আসল হত্যাকারী ধরা পড়বে না। একজনকে ধরতে পারলে দলের আর সবাইকে ধরতে কতক্ষণ? হেমন্ত অল্পক্ষণ চুপ করে রইল, তারপর বললে, আপনি একটা কথা জানেন? কি? ডাক্তার চৌধুরী বাড়িতে সেদিন মোহনলাল নামে আমাদের এক বন্ধুকে দেখেছিলেন, মনে আছে? আছে। 3 মাস আগে মোহনলালের স্ত্রী মারা গেছেন। হ্যাঁ, তাও শুনেছি। তার স্ত্রী মারা পড়েন অস্ত্রোপচারের পরে। যে 5 জন ডাক্তার অস্ত্রচিকিৎসা করতে বলেন তাদের নাম হচ্ছে মোহিনীমোহন দত্ত, এন বসু, এম সি বিশ্বাস, সুনীল চৌধুরী আর সন্তোষ কুমার সেন। এক লাফে দাঁড়িয়ে উঠে ভূপতিবাবু চিৎকার করে বললেন, হ্যাঁ, বলেন কি মশাই, বলেন কি? দেখছেন, মোহনলালের বাড়ির 5 জন ডাক্তারের মধ্যে আক্রমণ হয়েছে 4 জনেরই ওপরে, বাকি আছেন কেবল একজন। তার ওপরেও শীঘ্রই আক্রমণ হবে বলে আশা করছি। ভূপতিবাবু উত্তেজিত স্বরে বললেন, আপনি তো বেশ লোক দেখছি, জেনে শুনেও এত বড় কথাটা আমাকে বলেননি। বন্ধুকে বাঁচাবার জন্য বুঝি এই বুদ্ধি নিয়ে গোয়েন্দাগিরি করতে এসেছেন? গোয়েন্দার কাছে বন্ধু নেই, বাপ মা নেই, ভাই বোন নেই, কিচ্ছু নেই। আমি চললুম। আরে দাঁড়ান দাঁড়ান, কোথা যান? মোহনলালের খোঁজে। ঠিকানা না জেনেই? ঠিক কথা তো, দিন ঠিকানা। সেখানে গিয়ে কী করবেন? মোহনলাল কি বলে শুনবো। সে যদি কিছু স্বীকার না করে, তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করব। কোন প্রমাণে? সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে। দরকার কি অত হাঙ্গামা করে? মানে? আমি বলি, খুনিকে হাতে নাতে ধরবার চেষ্টা করুন। কি করে? বসুন, তাকে ধরবার উপায় আমি স্থির করেছি। ভূপতিবাবু দরজার কাছ পর্যন্ত এগিয়ে গিয়েছিলেন, ফিরে এসে আবার বসলেন। আমার দিকে ফিরে মুখ টিপে হাসতে হাসতে হেমন্ত বললে, বুদ্ধিমান রবিন, একটা বিষয় নিয়ে তুমি কি মাথা ঘামাবার সময় পেয়েছো? বুঝলাম হেমন্তের দুষ্ট বুদ্ধি জেগেছে, সে আমাকে অপদস্থ করবার ফিকিরে আছে। সাবধান হয়ে বললাম, কি? প্রথম খুন হয় কোন তারিখে? 21শে জুলাই। তারপর 28শে জুলাই, 4 আগস্ট। ডাক্তার চৌধুরীর উপর আক্রমণ হচ্ছে 11ই আগস্ট। গুড বয়, তোমার স্মৃতিশক্তিও প্রশংসনীয়। আজ ক তারিখ? 18ই আগস্ট। এখন চিন্তা করে দেখো, তারিখগুলোর মধ্যে কিছু লক্ষ্য করা উচিত।
ধাঁ করে মাথা একটা সত্যের ইঙ্গিত জাগলো। এতদিন তারিখগুলোকে পাশাপাশি সাজিয়ে আমি কিছু ভাববার চেষ্টা করিনি। আজ হঠাৎ আমার চোখ পড়ল। উত্তেজিতভাবে বললুম, হেমন্ত, হেমন্ত, প্রতি 7 দিনের মাথায় হত্যাকারী একবার করে দেখা দিয়েছে যে। জিতারহ, তাহলে তোমার ঘটে কিঞ্চিত বুদ্ধি আছে। ভূপতিবাবু বললেন, ও, এ লক্ষ্য করা তো খুবই সহজ। ঠিক, সেই জন্যই তো বুদ্ধিমানরা সহজকে নিয়ে মস্তিষ্ককে ভারাক্রান্ত করেন না। কিন্তু রবিন, তুমি এখনও আমার প্রশ্নের সম্পূর্ণ উত্তর দাওনি। আবার বলি, আজ 18ই অগস্ট। আবার দেখতে পেলুম একটি সাংঘাতিক সত্যকে। আমি সবাই বলে উঠলুম, কি সর্বনাশ, কি ভয়ানক, কি ভয়ানক। বলেই ভূপতিবাবু এমন ধরপড় করে উঠলেন যে চেয়ার শুদ্ধ দরাম করে পড়ে গেলেন মাটির উপরে। হেমন্ত হাসতে হাসতে বললেন, একবার কফিখানায় আর একবার এখানে। ভূপতিবাবু, একই দিনে আপনার হলো দুবার পতন। জাগ্রত হন। ভূপতিবাবু এতটাই উত্তেজিত হয়েছিলেন যে তার কিছুমাত্র লেগেছে বলে মনে হলো না। পরেই চট করে উঠে দাঁড়িয়ে তিনি বললেন, হেমন্তবাবু, হেমন্তবাবু, আজই যে হত্যাকারীর আবার আবির্ভূত হওয়ার দিন। হ্যাঁ, সেরকমই তো আশা করছি। এ হচ্ছে রোমান্টিক হত্যাকারী। কেবল ডাক্তার মারে, তাসের পাঞ্জা ছড়ায়, নির্দিষ্ট দিনে দেখা দেয়। হেমন্ত বললে হাসি মুখে শান্তভাবে, কি আশ্চর্য, এসব জেনে শুনেও আপনি স্থির হয়ে নিশ্চিন্তভাবে বসে হাসতে পারছেন। যখন বিপদের ভয় নেই, হাসব না কেন? বিপদের ভয় নেই? কিছুমাত্র না। আমি বললুম, আমাদের ধারণা যদি ঠিক হয়, খুনি তাহলে নিশ্চয়ই আজ ডাক্তার সন্তোষ কুমার সেনের সঙ্গে দেখা করবে। হ্যাঁ, নিশ্চয়ই দেখা করবে। তবু বলছো বিপদের ভয় নেই? হ্যাঁ, আজ ভোরবেলায় ফোনে সন্তোষবাবুকে আমি সাবধান করে দিয়েছি। আমার বুক থেকে যেন একটা বোঝা নেমে গেল। একটু আশ্বস্ত হয়ে ভূপতিবাবু বললেন, কিন্তু খুনিকে ধরবার ব্যবস্থা করতে হবে তো। ও কাজটাও খানিকটা এগিয়ে রেখেছি। সন্তোষবাবু ব্যাপারটা আজ কারোর কাছে প্রকাশ করবেন না বলেছেন। সন্ধ্যার পরেই বাড়ির চারিদিকে পুলিশ পাহারা বসাতে হবে। ভূপতিবাবু, রবিন আর আমি থাকবো সন্তোষবাবুর বাড়ির ভিতরে। ভূপতিবাবু, আপত্তি আছে? আপত্তি? বিলক্ষণ। আমি তো পা বাড়িয়েই আছি। মোহাম্মদ বেটাকে একবার বাগে পেলে হয়, আমার পেটে লাথি মারা সুখ ভোগ করাবো। মোহাম্মদ এখনো আপনার ঘাট থেকে নামেনি? নামবে কি মশাই, দেখবেন সে বেটা ঠিক ড্রাইভার সেজে গাড়ির ভেতরে বসে আছে। হবেও বা। তাহলে এখন আমি তোড়জোড় করি কে যাই? হ্যাঁ, যান। ভূপতিবাবু প্রস্থান করলেন। হেমন্তের মুখ হঠাৎ গম্ভীর হয়ে উঠল। শ্রান্ত স্বরে বললে, মোহনলালের জন্য আমার বড় দুঃখ হচ্ছে। কি করব, কর্তব্য। মধ্যরাত্রের আগে হত্যাকারী কোনোদিন আত্মপ্রকাশ করেনি, একথা জেনেও আমরা একটু তাড়াতাড়ি, অর্থাৎ রাত 9টার সময় বালিগঞ্জের ডাক্তার সন্তোষবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। আজ অপরাধী গ্রেপ্তার হবার সম্ভাবনা, তবুও আমার মনে আনন্দ হচ্ছিল না কিছুমাত্র। বরং মোহনলালের মুখের কথা ভেবে বুকটা ভরে যাচ্ছিল গভীর মায়া। শৈশব থেকে কৈশোর কাল পর্যন্ত তার সঙ্গে আমরা একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা করেছি। সেসব মধুর স্মৃতিছবি চোখের সামনে জেগে উঠতে লাগলো বারংবার। সেই মোহনলালকে আজ এরই মধ্যে দেখতে পেলাম যেন অসহায়ভাবে ফাঁসি ঘাটে দোদুল্যমান। কি ভয়ানক! কেন তার মাথা চাপল এই নরহত্যার পাগলামি? আহা, তার সদ্য মাতৃহারা ছেলেমেয়ে দুটোর কি দুর্ভাগ্য! সন্ধ্যার পরেই একদল পাহারাওয়ালা ও একজন সার্জেন্ট সন্তোষবাবুর বাড়ির আশেপাশে চোখের আড়ালে আত্মগোপন করেছে। একখানা বাগানওয়ালা বাড়ির ফটকের ভেতরে ঢুকে গাড়ি বারান্দার তলায় গিয়ে দাঁড়ালাম। আমরা হেমন্তের মোটরেই এসছি। গাড়ি চালাচ্ছিল হেমন্ত নিজেই। ভূপতিবাবু নেমে পড়ে বললেন, হেমন্তবাবু, আপনার মোটরখানা এইখানে হাতের কাছে থাক। মোহনলাল ধরা পড়ার পর তার ড্রাইভার যদি গাড়ি ছুটিয়ে পালায়, তাহলে আমরা আপনার মোটরখানা ব্যবহার করতে পারব। ভূপতিবাবুর বেশি আগ্রহ দেখছি মোহাম্মদের জন্যই। তার দৃঢ় বিশ্বাস সেই চালিয়ে আসবে মোহনলালের মোটর। দেখা যাক তার না আমাদের কার সন্দেহ সত্যে পরিণত হয়। সন্তোষবাবু বাইরে এসে আমাদের অভ্যর্থনা করলেন, কিন্তু তার মুখে চোখে ভয়ের আভাস, ভাবভঙ্গি জড়সড়। ভূপতিবাবু বললেন, মিস্টার সেন, আপনার বাগানটা বড় বেশি অন্ধকার।
কি করব, সরকারি হুকুম। সন্তোষবাবুর সঙ্গে সঙ্গে আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। প্রথম ঘরখানায় ঢুকে সন্তোষবাবু বললেন, এইখানে আমি রোগী দেখি। হেমন্ত এদিক ওদিকে তাকিয়ে বললে, এই পাশের ঘরটায় আমরা থাকতে পারি স্বচ্ছন্দে? ও ঘরের আলো নিভিয়ে দরজাটা একটু খোলা রেখে আমরা অপেক্ষা করব। এ ঘরে যে আসবে আমাদের চোখের ওপরই থাকবে। ভূপতিবাবু বললেন, অপরাধী ডাক্তারবাবুকে আহ্বান করলে তিনি পোশাক পরবার জন্য ওপরে যাবেন, তারপরেই আমাদের আক্রমণ। সন্তোষবাবু বললেন, জরুরি কেসের জন্য আমার এখানে অনেক রুগী আসে, তাদের আপনারা আসামি বলে ভুল করবেন না তো? ভূপতিবাবু গম্ভীর চালে বললেন, পুলিশের চোখ অত বোকা নয়, আমরা গোপ দেখেই শিকারি বিড়ালকে চিনতে পারি। হেমন্ত বললে, আসামির স্বরূপ আমরা জানি, আর ছদ্মরূপের পেশি উজ্জ্বল বর্ণনা। ভয় নেই মিস্টার সেন, আপনার কোনো নিরীহ রোগীকে ধরে আমাদের চালান দিতে হবে না। সন্তোষবাবু ম্রিয়মান কণ্ঠে বললেন, কিন্তু আমার বুক কাঁপছে। ভূপতিবাবু তার কাঁধের ওপরে হাত রেখে বললেন, বুককে স্থির করুন, আমরা আছি কি জন্যে? আমরা পাশের ঘরের দিকে অগ্রসর হলাম। ভূপতিবাবু হাত ঘুরে দেখেই বললেন, মোটে 9:30, এখনও রঙ্গমঞ্চের নায়ক আসতে অনেক দেরি। মিস্টার সেন, কিছু চাটার ব্যবস্থা হতে পারে? হেমন্ত বললে, মনে রাখবেন মিস্টার সেন, ভূপতিবাবু চায়ের সঙ্গে যোগ করেছেন টা। সন্তোষবাবু হাসবার চেষ্টা করে বললেন, মনে রাখব। ভূপতিবাবু বললেন, আর শুভস্য শীঘ্রম। পাশের ঘরে প্রবেশ করে হেমন্ত বললে, এখান থেকে ফটকার রাস্তা পর্যন্ত দেখা যায়, ভালোই হলো। খানিক পরে চায়ের সঙ্গে এলো ঘরে তৈরি কচুরি, সিঙ্গারা, নিমকি। ভূপতিবাবুর ঠোঁট উপচে বেরিয়ে পড়ল আনন্দের হাসি। আমার একটু খেতে ইচ্ছে হলো না, হেমন্তেরও তাই। 3 পেয়ালা চা আর 3 থালা খাবার নিয়ে বিপদগ্রস্ত হওয়ার পাত্র ভূপতিবাবু নন, বরং বেড়ে উঠল তার খুশির মাত্রা। শূন্য পাত্রগুলো সঙ্গ ত্যাগ করে ভূপতিবাবু যখন গাত্রোত্থান করলেন, রাত তখন 10:30। হেমন্ত বললে, এইবারে আলো নিভিয়ে দেওয়া যাক। ঘর অন্ধকার, জানলা দিয়ে দেখা যাচ্ছে বাগানের অস্পষ্ট আলোর আভাস। ঘরের বড় দেওয়াল ঘড়িটা টক শব্দে যেন আলাপ করতে চাইছে স্তব্ধতার সঙ্গে। এরই মধ্যে রাস্তা নির্জন হয়ে পড়েছে। প্রথমে মাঝে মাঝে 2-1খানা ছুটন্ত মোটরের শব্দ শোনা গেল, তারপর তাও গেল থেমে। কেবল ঝিঝিদের ব্র্যান্ড অশ্রান্ত। 2-1বার ভেসে আছে পল্লীর কোনো বাড়ির হঠাৎ জাগা শিশুর কন্যা। কাছ থেকে সারা দেয় প্যাচারের চিরাকণ্ঠ। ঘড়িতে বাজল 11:30। ভূপতিবাবু বললেন, বড্ড মশা কামড়াচ্ছে। হেমন্ত বিস্ময় প্রকাশ করে বললে, বলেন কি, মশার পলকাহুল পুলিশের চামড়াও ভেদ করতে পারছে? এ হচ্ছে বালিগঞ্জের মশা, ভগবান কি শয়তান কিছুই মানে না। কিন্তু আমি তো জানতুম কলকাতা পুলিশ ভগবান আর শয়তানেরও ওপরওয়ালা। আমরা শখের গোয়েন্দা নই, ঠাট্টা রাজ্যে ভগবানকে নিয়ে টানাটানি করি না। আপনাদের বন্ধুত্ব কেবল বুঝি শয়তানের সঙ্গে? এই কথা কাটাকাটি হয়তো আরও কিছুক্ষণ উপভোগ করতে পারতাম, কিন্তু দূরে জাগলো একখানা মোটরের শব্দ। তখনই 2 প্রতিদ্বন্দ্বীর মুখ হয়ে গেল একেবারে বোবা। গাড়ির শব্দ যত কাছে আসছে, আমার বুকের তাল হয়ে উঠছে তত দ্রুত। গাড়ি ফটকের বাইরে এসে থামল। তাহলে সঙ্গীত মুহূর্ত কি উপস্থিত? আবছা আলোতে জানলা দিয়ে দেখা গেল একটা শ্বেত বসন মূর্তি ফটক পার হয়ে ঢুকলো বাগানের ভেতরে। পাথরের উপরে বাজছে তার লাঠি। লাঠির শব্দ থামল গাড়ির বারান্দার তলায়। সেখানে অপেক্ষা করছিল সন্তোষবাবুর পেয়ারা। আগন্তুক অতি মৃদু স্বরে কি বললে বোঝা গেল না। উত্তরে বেয়ারা বললে, ডাক্তারবাবু আছেন, আপনি ভেতরে আসুন, আমি খবর দিচ্ছি। আগন্তুক ঘরের ভেতরে এসে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে তাকে দেখতে পেলাম, কিন্তু সরকারি হুকুম তামিল করবার জন্য ঘরের আলোর ওপরে যে চোঙা পড়ানো হয়েছিল সে রইল তার আলোক রেখার বাইরে। তার মুখ স্পষ্ট করে দেখা যায় না বটে, কিন্তু তার চোখের কালো চশমা, মাথার লম্বা পাকা চুল, মুখের দীর্ঘ শুভ্র দাড়ি, ধনুকের মতন বেঁকে পড়া দেহ, এসব বোঝা গেল অল্প বিস্তর। সে যে সন্দিগ্ধভাবে আমাদের ফাঁক করা দরজার পানে বারবার তাকাচ্ছে,
এটাও নজর এড়ালো না। ভূপতিবাবু ছিলেন আমাদের পেছনে। আগন্তুককে ভালো করে দেখবার জন্য তিনি সাগরে এগিয়ে আসতে গেলেন, কিন্তু ঘরের অন্ধকারে দেখতে না পেয়ে পড়লেন গিয়ে একখানা চেয়ারের উপরে, অত্যন্ত ধুম ধরাক্কা করে। এক পলকে আগন্তুকের দুমড়ে পড়া দেহ সচমকে একেবারে সিধা হয়ে উঠল এবং পর মুহূর্তে সে হলো ঘরের ভেতর থেকে অদৃশ্য। তারপরে বাগানের পথে শুনলাম তার ছুটন্ত পদশব্দ। তীর বেগে বাইরে বেরিয়ে গিয়ে হেমন্ত তার মোটর স্টার্ট দিতে লাগলো এবং আমার পেছনে পেছনে ভূপতিবাবু দৌড়ে এলেন খুব জোরে হুইসেল বাজাতে বাজাতে। আমরা মোটরে উঠবার সঙ্গে সঙ্গে হেমন্ত গাড়ি চালিয়ে দিলে, কিন্তু আসামির গাড়িও তখন বেগে ছুটে চলেছে। বাঁশি শুনে ততক্ষণে নানা গুপ্ত স্থান থেকে পাহারাওয়ালারা বেরিয়ে এসেছে বটে, কিন্তু ইতিমধ্যে অগ্রবর্তী মোটরের ভেতর থেকে 5-6টা রিভলভারে গুলি ছুটে এসে তাদের কর্তব্য পালনের উৎসাহকে দিয়েছে প্রচণ্ড বাধা। আমাদের গাড়ি ফটক পার হতেই একজন সার্জেন্ট ও দুজন পাহারাওয়ালা পা দানের উপরে লাফ মেরে উঠে পড়ল। চকিতের মধ্যে চলন্ত গাড়ি থেকে মুখ বাড়িয়ে দেখে নিলাম রাজপথে ছটপট করছে একটা পাহারাওয়ালা। সোজা পথ, প্রায় 150 গজ দূরে দেখা গেল তীব্র বেগে দৌড়চ্ছে আসামির মোটরখানা। ভূপতিবাবু হাত পা ছুটতে ছুটতে ক্রমাগত চেঁচাচ্ছেন, আরে ও হেমন্তবাবু, আরে আরে করছেন কি, আরো জোরে চালান, আরো জোরে, আরো জোরে, আসামি ভাগলো যে। মোটরের হুইল ধরে সামনের দিকে দৃষ্টি রেখে হেমন্ত ক্রুদ্ধ কর্কশ কণ্ঠে ধমক দিয়ে বলল, থামুন আপনি, আপনার জন্যই আসামি পালিয়েছে। ভূপতিবাবু একেবারে চুপ মেরে গেলেন, কিন্তু হেমন্তের গাড়িখানা আসামির গাড়ির চেয়ে ঢের বেশি শক্তিশালী ও বেগবান। দুখানা গাড়ির মধ্যে ব্যবধান করে আসছে তাড়াতাড়ি। আসামির গাড়ি এখন বোধহয় 40 গজের চেয়ে বেশি দূরে নেই। মিনিট দেড়েক পরে আগের মোটরখানা হঠাৎ একখানা বাড়ির সামনে এসে পড়ল। ভেতর থেকে লাফ মারলে একটা মূর্তি এবং সঙ্গে সঙ্গে আমাদের মোটরখানাও ঠিক সেখানে গিয়ে রুদ্ধ করলে গতি। 1 সেকেন্ডের মধ্যে আমরাও গাড়ির বাইরে। অস্পষ্ট আলোকে দেখলাম বাড়ির সদর দরজার কাছে দাঁড়িয়ে আসামি আমাদের লক্ষ্য করে রিভলভারে ঘোড়া টিপলে। ভূপতিবাবু চেঁচিয়ে উঠলেন, হুঁশিয়ার! কিন্তু কোনো আওয়াজ শোনা গেল না। আসামি রিভলভারে আর গুলি নেই। হেমন্ত বিদ্যুৎ বেগের দরজার দিকে ছুটে গেল। আসামিও ভেতরে ঢুকে সামনে সিঁড়ি দিয়ে এক এক লাফে 2-3টে ধাপ পার হয়ে ওপরে উঠতে লাগলো। আমরা ওপরে উঠতে উঠতে শুনলাম দরম করে একটা দরজার বন্ধ হওয়ার শব্দ। দোতলায় গিয়ে দেখি হেমন্ত একটা বন্ধ দরজার উপরে দুমদাম লাথি মারছে। তার প্রবল পদাঘাতের দরজার খিল ভেঙে যেতে দেরি লাগলো না। একটা ঘর, তারও এক দেওয়ালের উধার থেকে বন্ধ করা আরেকটা দরজা। এবার হেমন্তের সঙ্গে আমিও দরজার উপর পদাঘাত করতে লাগলাম। ভূপতিবাবু এসে পড়লেন। আচম্বিতে ঘরের ভেতরে হলো রিভলভারের শব্দ। তারপরে শুনলাম একটা ভারী জিনিসের পতন শব্দ। ভূপতিবাবু বললেন, ও আবার কে রিভলভার ছুড়ে? হেমন্ত হতাশভাবে বললে, আসামি, সে রিভলভারে গুলি ভরবার সময় পেয়েছে, আত্মহত্যা করলে। আমি আর বার দুয়েক পদাঘাত করবার পরেই খিল ভেঙে দরজা খুলে গেল। হেমন্ত বললে, রবিন, ঘরের ভেতরে যেও না, ঘরের ভেতরে যেও না, প্রাণে কষ্ট পাবে। আমি তখন খোলা দরজার ভেতর দিয়ে তাকিয়ে দেখলাম মেঝের ওপরে পড়ে আছে যেন একটা স্তূপীকৃত কাপড় বা বস্তা। ও ঘরটা অন্ধকার। এ ঘর থেকে ছড়িয়ে পড়া আলোর আভায় তার বেশি কিছু দেখা যাচ্ছে না। হেমন্তের কথা শুনে ফিরে বললাম, চেষ্টা করলে হয়তো মোহনলাল এখনও বাঁচতে পারে, হয়তো মারাত্মকভাবে জখম হয়নি। হেমন্ত ক্রুদ্ধ স্বরে বললে, কবলগত শিকারকে নিয়ে তুমি কি বেড়ালের মতো নিষ্ঠুর খেলা খেলতে চাও? ওকে বাঁচিয়ে লাভ কি? ফাঁসি কাটে ঝুলবে বলে? চলে এসো রবিন, এদিকে সরে এসো। একটা মহৎ প্রাণের এই শোচনীয় পরিণাম সচক্ষে দেখাও এক চরম শাস্তি। সত্য কথা, হতভাগ্য মোহনলাল। হেমন্তের সঙ্গে আমি এ ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভূপতিবাবু বললেন, ওসব সেন্টিমেন্ট নিয়ে পুলিশের কাজ চলে না। মহৎ প্রাণের শোচনীয় পরিণাম, খুনির জন্য দরদ। ধ্যাত! ইলেকট্রিক টর্চটা জেলে মেঝে কাঁপানো পা ফেলে তিনি পাশের ঘরে গিয়ে ঢুকলেন। শুনলাম উৎকট আনন্দে তিনি হত বা আহত মোহনলালকে উদ্দেশ্য করে বলছেন, বাপু, লীলা খেলা তো সব ফুরলো, এখন মুখে ওই পরশুরার গোপদারি কেন? দেখি শ্রীবদনখানি একবার দেখি। তারপরে শুনলাম ভূপতিবাবুর সচকিত বিস্মিত চিৎকার, এ কি ব্যাপার? ও হেমন্তবাবু, ও কে? ও তো মোহনলাল নয়। হেমন্ত একটু বিস্মিত না হয়ে বললে,
আমি তা জানি, একে তো আমি চিনি না। কিন্তু আমি চিনি। উনি হচ্ছেন ঈশানপুরের দানবীর ধার্মিক জমিদার পরমানন্দ রায়চৌধুরী। এসো রবিন, আমরা সরে পড়ি। ভূপতিবাবু, সব রহস্য যদি বুঝতে চান, কাল সকালে আমার বাড়িতে যাবেন। পরের দিন সকালবেলা আমাদের চা পান সমাপ্ত। হেমন্ত তার নির্দিষ্ট ইজি চেয়ারে আশ্রয় গ্রহণ করলে। তার সামনে গিয়ে বসলাম আমি, আমার পাশে ভূপতিবাবু। হেমন্ত বললে, ভূপতিবাবু, আমি কাল জিজ্ঞাসা করেছিলাম আপনি সাইকোলজি পড়েন কিনা। পুলিশের পক্ষে সেটা অনাবশ্যক বলে আপনি দিলেন ফতোয়া। সেই সম্পর্কে আমি গুটি কয়েক কথা বলেছিলাম, তাও আপনি উড়িয়ে দিলেন কাব্য বলে। আপনার কিছু মনে আছে আমি কি বলেছিলাম? ওর নাম কি, কাপ্পি টাব্বি আমার মনে থাকে না, তবে কিছু কিছু ভাষা স্মরণ হচ্ছে যেন। মানুষের মন নাকি আশ্চর্য এক জগৎ, সেখানে একই সঙ্গে থাকে ভগবানের আশীর্বাদ আর শয়তানের অভিশাপ। ও মনোবিজ্ঞান জানলে নাকি বোঝা যায় দানবও করতে পারে দেবতার কাজ, আবার দেবতাও হতে পারে, দানবের বেশিক্ষণ সময় লাগে না। এমন কি সব বলছিলেন আপনি? হেমন্ত বললে, এর মধ্যে আপনি পেয়েছিলেন কেবল কাব্যি, অথচ এর মধ্যেই আছে বর্তমান মামলার সমস্ত রহস্য। পরমানন্দবাবু কেবল দানবীর ছিলেন না, তিনি সারা দেশে শ্রদ্ধা পেয়েছেন পরম সাধু বলে। অথচ তার মতন দেবতার বুকে জেগেছে যে দানবের মন, তিনি ধরা পড়বার আগেই আমি সেটা আন্দাজ করেছিলাম। ভূপতিবাবু বললেন, মানলুম, কিন্তু আমাদের শেষ কাজ আদালত নিয়ে। আদালতে মশাই আন্দাজের ঠাই নেই। আদালত বলবে কেন আন্দাজ করেছিল বাপু, তোমার যুক্তি কি? তাহলে মনোবিজ্ঞানের রহস্য নিয়ে আমাকে একটা ছোটোখাটো বক্তৃতা দিতে হয়, শুনতে রাজি আছেন? পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে, কি আর করব বলুন। ইজি চেয়ার থেকে হাত বাড়িয়ে টেবিলের উপরে রক্ষিত এনসাইক্লোপিডিয়া অফ গুড হেলথের এক খণ্ড তুলে নিয়ে হেমন্ত বললে, বিলাতের প্রথম শ্রেণী বড় বড় চিকিৎসক আর পণ্ডিতদের সাহায্যে এই বিরাট বইখানি লেখা হয়েছে। এর দ্বিতীয় খণ্ডে 972 পৃষ্ঠায় অবসেশন সম্বন্ধে যা লেখা হয়েছে আপনি পরে তা পড়ে দেখবেন। এ সম্বন্ধে আমি আরও অনেক বই পড়েছি, হাতে নাতে পরীক্ষাও করেছি। সেসব অবলম্বন করেই আমি দু চার কথা বলতে চাই, শুনুন। ইংরেজি ফিক্সড আইডিয়ার বাংলা কি? অচল প্রতিষ্ঠ বা অটল ভাবনা, যে ভাবনা মনের ভেতরে গেঁথে যায়। অস্থায়ীভাবে সময় সময় এইরকম ভাবনার দ্বারা আমরা সকলেই আক্রান্ত হই। যেমন ধরুন, হয়তো একটা গানের কলি এমন নাছোড়বান্দার মতন আমাদের মাথার ভেতরে ঢুকে বসলো যে কিছুতেই তাকে তাড়াতে না পেরে ইচ্ছার বিরুদ্ধেই সেই কলিটা মনে বারবার গাইতে আমরা বাধ্য হই। কেউ কেউ অবস্থা একদিন দুদিন, এমনকি 2-3 হপ্তাহ পর্যন্ত কাটিয়ে দেয়। কারো কারো মনে ফিক্সড আইডিয়া আরও নানা রকম প্রভাব বিস্তার করে। কেউ কেউ হয়তো বাড়ি থেকে পথে বেরিয়েই প্রথমে মনে মনে 6 বা 8 সংখ্যা পর্যন্ত গুনে পদক্ষেপ করে। বিলাতের অমর লেখক ডক্টর জনসন আর একরকমভাবে আক্রান্ত হয়েছিলেন। তিনি পথে বেরিয়েই থাম পেলেই তার উপরে লাঠি দিয়ে ঘানা মেরে থাকতে পারতেন না। এইসব হচ্ছে ছোট ছোট নিরাপদ অভ্যেস। পণ্ডিত বা মূর্খ সকলেই এরকম অভ্যেসের দাস হতে পারে। অবসেশনাল নিউরোসিস বা এক জাতীয় স্নায়ুজম ক্রিয়ার দ্বারা যেসব রোগী আবিষ্ট হয়, তাদের অবস্থা হয়ে ওঠে গুরুতর। তাদের মনে কোনো অটল ভাবনা এমন সব আবেগ বা ঝোঁকের সৃষ্টি করে যা সম্পূর্ণরূপে তাদের প্রকৃতি বিরুদ্ধ। যে সাধু, তারও মনে আসে হয়তো অটল দুষ্টচিন্তার আবেগ। সে নিজের দুর্বলতায় ক্রুদ্ধ হয়ে প্রাণপণে ওই কুচিন্তাকে তাড়াতে চেষ্টা করে। অনেকেই সক্ষম হয়, আবার অক্ষম হয় কেউ কেউ। এই অবস্থায় কোনো কোনো রোগীকে মাঝে মাঝে সাংঘাতিক অপরাধ করতেও শোনা যায়, অথচ অপরাধ করা তাদের প্রকৃতি বিরুদ্ধ। এইসব নির্দিষ্ট চিন্তা প্রায়ই অর্থহীন আর বালকোচিত হয়। রোগী তা বুঝতে পারে, কিন্তু তার কবল থেকে নিস্তার পায় না। ভূপতিবাবু, আমি খুব সংক্ষেপে গোড়ার কথাগুলো বললাম, তা আমার মন গড়া কথা নয়। বড় বড় মনোবিজ্ঞানবিদ আর চিকিৎসকরা বহু পরীক্ষার আলোচনার পর এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন। এইবারে দেখা যাক মনোবিজ্ঞানের এই রহস্যের সঙ্গে আমাদের মামলা সম্পর্ক কী। ভূপতিবাবু রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, বাবা, আপনার সাইকোলজির লেকচার সাঙ্গ হলুম, বাঁচলুম। এর মধ্যে আমার মাথা গুলি উঠছিল, ওসব কি আমাদের মগজে ঢোকে মশাই?
হেমন্ত চেয়ারের ওপরে আর হয়ে চোখ বুজে বলতে লাগলো, এই ডাক্তারের পর ডাক্তার খুন, প্রতি 7 দিনের মাথায় হত্যাকারীর আবির্ভাব। আর ঘটনাক্ষেত্রে তাসের পাঞ্জা নিক্ষেপ দেখে আমি সন্দেহ করেছিলাম যে অপরাধী কেবল রোমান্টিক নয়, তার মনে কাজ করছে কোনো রকম ফিক্সড আইডিয়া। এক একটা খুন হয় আর তাসের কাটা ফোটার সংখ্যা বাড়ে, আর সেই সঙ্গে লক্ষ্য করলাম পাঞ্জা ছাড়া আরও কোনো রকম তাস ব্যবহৃত হয় না। বেশ বুঝতে পারলাম খুনি জানাতে চায় যে 5 জন লোককে সে বধ করবে। প্রশ্ন হতে পারে, এরকম ছেলে মানুষই বাহাদুরির কোনো মানে হয় না। উত্তর হচ্ছে, ফিক্সড আইডিয়ার একটা বড় লক্ষণই হচ্ছে অর্থহীন বালকতা। উপরি উপরি সপ্তাহে একবার করে 3বারে 3টে হত্যা আর 3বারই বলি দেওয়া হলো এক একজন ডাক্তারকে। খোঁজ নিয়ে জানলাম ওই 3 ডাক্তারই পরস্পরের সঙ্গে সম্পর্কিত বা কোনো নির্দিষ্ট দলভুক্ত নন, অথচ খুন করছে একজন লোকই। কোনো ডাক্তারের কাছ থেকে মূল্যবান কিছু চুরি যায়নি বা তাদের মৃত্যুতে কারোরই লাভবান হওয়ার সম্ভাবনা নেই। তখন ব্যাপারটা ঠেকলো হেয়ালির মতো। এরকম হয় না, হতে পারে না। প্রত্যেক খুনের পেছনে কোনো না কোনো অর্থ বা উদ্দেশ্যই থাকে, কিন্তু এইসব খুন অর্থহীন, উদ্দেশ্যহীন। তখন আমার মাথায় সন্দেহ জাগে, হত্যাকারী কোনো রকম অবসেশন বা স্নায়ু রোগের দ্বারা আক্রান্ত নয় তো? ব্যাপারটা নিয়ে মাথার ভেতরে যতই নাড়াচাড়া করতে লাগলাম, সন্দেহ দৃঢ় হতে লাগলো তত। তারপর হলো চতুর্থ আক্রমণ। ভাগ্যক্রমে সিগারেট কেসের দৌলতে ডাক্তার সুনীল চৌধুরী বেঁচে গেলেন। তাই তার মুখে শুনতে পেলাম আক্রমণের আগে হত্যাকারী গর্জন করে বলেছিল, প্রতিশোধ। কিন্তু কিসের প্রতিশোধ? ডাক্তার চৌধুরী বললেন তার কোনো শত্রু নেই, তবে হত্যাকারী প্রতিশোধ নিতে চায় কেন? আন্দাজ করলুম আগেকার 3টে খুনের সময়ও নিশ্চয়ই সে ওই প্রতিশোধ কথাটা উচ্চারণ করেছিল। তবে কি হত্যাকারী তার নিজের কল্পিত কোনো অন্যায় কার্য বা অপরাধের জন্য 5-5 জন ডাক্তারকে খুন করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে? আগে যে সন্দেহ করেছিলাম হত্যাকারীর দ্বারা চতুর্থ ডাক্তারের আক্রমণ দেখে, সেই সন্দেহ পরিণত হলো নিশ্চিন্ত সত্যে। আমি দেখতে পেলাম স্পষ্ট আলো। তারপর হত্যাকারীকে আবিষ্কার করবার জন্য আমি কোনো পথ অবলম্বন করতুম কিনা জানি না, কিন্তু নিয়তি যেন ডাক্তার চৌধুরীর বাড়িতে যথাসময়ে পাঠিয়ে দিলেন আমার বাল্যবন্ধু মোহনলালকে। মোহনলালের বাড়িতে গিয়ে খোলা পেলাম রহস্যের রাজ্যের দরজা। প্রথমেই জানলাম যাদের উপর আক্রমণ হয়েছে তারা সকলেই ছিলেন তার মৃতা স্ত্রীর চিকিৎসক। তার আর তার শ্বশুরের আন্তরিক ইচ্ছার বিরুদ্ধে 5 জন ডাক্তারের মতে যে অস্ত্রচিকিৎসা হয়, মোহনলালের স্ত্রী মারা পড়েন তারই ফলে। প্রথমেই আমার সন্দেহ হয় মোহনলালের ওপরে। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর জন্য সে হয়তো দায়ী করেছে ওই 5 জন ডাক্তারকে। সে বিশ্বাস করে ওই হত্যাকারী বলে ধীরে ধীরে ওদের উপরে তার মনে পুঞ্জিত হয়ে উঠেছে একটা বিজাতীয় মারাত্মক ঘৃণা। দিনরাত এই কথা ভেবে ভেবেই সে এমন ভীষণ অবসেশন নিউরোসিস রোগের দ্বারা আক্রান্ত হয়েছে। সে সাধু, সচ্চরিত্র বটে, কিন্তু ও রোগ সাধুর মনে আনে ভয়াবহ পাপ চিন্তার বা গুরুতর অপরাধের প্রেরণা। কিন্তু তারপরেই দৈবগতিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো আসল আসামির দিকে। রবিন, মনে আছে মোহনলালের বাড়ি থেকে ফেরবার পথে একটা ব্যাপার লক্ষ্য করনি বলে তোমাকে আমি ভর্ৎসনা করেছিলাম? ব্যাপারটা হচ্ছে এই, মোহনলালের বৈঠকখানা থেকে বেরিয়ে এসে দেখলাম পরমানন্দবাবু সিঁড়ি দিয়ে ওপর থেকে নেমে আসছেন। তার হাতে একগাছা মোটা লাঠি, আর সে লাঠি ধরেছেন তিনি বাম হাত দিয়ে। এটা যে কত বড় প্রমাণ তার বোধহয় বলে দিতে হবে না। ডাক্তার বিশ্বাসের মৃতদেহের পাশের জমি পরীক্ষা করেই প্রথমে আমি জেনেছিলাম হত্যাকারীদের একজন বাম হাতে লাঠি ব্যবহার করে। তারপর ডাক্তার চৌধুরীও বলেছিলেন আক্রমণের রাতে যে তাকে ডাকতে এসেছিল লাঠি ছিল তার বাম হাতে। ধার্মিক, দানশীল পরমানন্দবাবু একমাত্র সন্তানকে হারিয়ে ওই দারুণ অবসেশনাল নিউরোসিস রোগে পাগলের মতো হয়ে গিয়েছিলেন। আগেই বলেছি ও রোগের রোগী যত বড় সাধুই হোক, নিজের ইচ্ছার বিরুদ্ধে পাপ কাজ করতে চায়। অবশ্য 99% লোক এর পাপ কাজ দমন করতে পারে, কিন্তু বাকি কেউ কেউ পারে না। ওই ডাক্তাররা আমার একমাত্র সন্তানকে হত্যা করেছে, আমিও তার প্রতিশোধ নেব। এই ছিল পরমানন্দবাবুর অবসেশন। তিনি নিশ্চয়ই এই ভাবের কবল থেকে আত্মরক্ষার প্রবল চেষ্টা করেও তা পারেননি। শেষ পর্যন্ত সম্মোহিতভাবে ছদ্মবেশ পরে হত্যাকারীর মূর্তি ধরতে বাধ্য হয়েছেন। রোগ তার হাত রক্তাক্ত করেছে বটে, কিন্তু আসলে তিনি যে মহৎ সাধু ব্যক্তি সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
এ এক বিচিত্র ট্র্যাজেডি। আগে জানলে মামলাটা আমি গ্রহণ করতাম না। ঘর স্তব্ধ। খানিকক্ষণ আমরা সকলেই অভিভূতর মতন বসে রইল। তারপর আমি বললুম, তাহলে সেই ক্লোরিন ব্যবহারের জন্য দায়ী হচ্ছেন পরমানন্দবাবুই? হেমন্ত বললে, বলা বাহুল্য। পাপের সঙ্গে ভাব করলে এক পাপ আনে, তার শত পাপ অনুজোর। ধরা পড়লে পরমানন্দবাবুকে হারাতে হতো তার প্রাণের চেয়ে বড় দেশ চোরা মান সম্ভব। একরকম মরিয়া হয়েই তিনি আমার মুখ বন্ধ করতে চেয়েছিলেন। তার উপরে আমার কোনো রাগ নেই। ভূপতিবাবু বললেন, পরমানন্দবাবু সেই মোটা লাঠি গাছে আমরা পেয়েছি, সেটা গুপ্তি, কিন্তু তার হাতল টেনে বার করলে পাওয়া যায় তরল নয়, একখানা ছোড়া। সাধারণ ছোড়াও নয়, ফলাটা লম্বায় 6 ইঞ্চি, চড়ায় পেন্সিল কাটা ছুরির মতন। ডাক্তার বিশ্বাসের ক্ষতচিহ্ন দেখে আপনিও এই কথা বলেছিলেন। হেমন্ত বললে, আর একটা কথা জানতে চাই, আপনার মোহাম্মদ খাঁ ধরা পড়েছে তো? ভূপতিবাবু অদবদনে বললেন, মোহাম্মদের সঙ্গে এ মামলার কোনো সম্পর্ক নেই, কিন্তু পরমানন্দ বাবুকে সাহায্য করতে আরও 2জন লোক, এটা আমরা জানতে পেরেছি। হ্যাঁ, তারাও কাল ধরা পড়েছে। কে তারা? 2টো নেপালি। তাদের একজন পরমানন্দবাবু পুরনো ড্রাইভার, আর একজন পুরনো চাকর। তারা কালো গাড়ির ভেতরই ছিল। তাই তো ভূপতিবাবু, মোহাম্মদের লাঠিকে তাহলে শাস্তি দিতে পারলেন না? ভূপতিবাবু আবার লজ্জায় মাথা হেঁট করলেন। হেমন্ত বললে, রবিন, এতক্ষণে মোহনলাল আমাদের কি ভাবছে কে জানে। তার মুখ মনে করে আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা গোয়েন্দা গল্প রাত্রির যাত্রী। গল্পটা আপনাদের কেমন লাগলো অনুরোধ করব দয়া করে কমেন্টসে লিখে জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।